নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অনির্বাণ ঘোষ সকলকে স্বাগত জানিয়ে আজকের এই অনলাইন প্রি অ্যাডমিশন কাউন্সেলিং প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা 14ই আগস্ট অ্যাডমিশন নোটিফিকেশন পাবলিশ করেছি। আমাদের যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আছে 2021-22 একাডেমিক সেশনে ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। তো আমরা এইবার অর্থাৎ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় 2021-22 সেশন থেকে যে কোর্স অফার করছে তাতে আমূল পরিবর্তন ঘটিয়েছে। আমূল পরিবর্তন বলতে আমরা এই বছর চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অর্থাৎ সিবিসিএস, সেই সিবিসিএস এর প্রবর্তন করেছি। এখানে বেশ কিছু পরিবর্তন আমরা করেছি। সেই পরিবর্তনগুলোর জন্য আজকের আমরা এই প্রি অ্যাডমিশন কাউন্সেলিং এর আয়োজন করেছি, যেখানে আমরা আমাদের যারা প্রসপেক্টিভ লার্নার তাদেরকে আমরা গাইড করব কিভাবে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম আমরা ফলো করব। চয়েস বেসড বোঝাই যাচ্ছে নাম থেকে যে সেখানে অনেকগুলো অপশন থাকবে, সেই অপশন থেকে আমাদের চয়েস করে নিতে হবে এবং সেই চয়েসটা আমরা অ্যাডমিশনের সময়ই এক্সারসাইজ করব। অপশন যেগুলো থাকবে সেগুলো অ্যাডমিশনের সময়ই আমাদের ঠিক করে নিতে হবে, পরবর্তীকালে কখনোই ওগুলো চেঞ্জ করা যাবে না। সুতরাং আমরা যারা ভর্তি হতে চাইছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে, আমাদের একটু কশাসলি এগোতে হবে যখন ফর্ম ফিল আপ আমরা করব, কারণ পুরো প্রসেসটাই হবে আমাদের অনলাইন। আমাদের পোর্টাল অলরেডি চালু হয়ে গেছে, সেই পোর্টালের থ্রু দিয়ে আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এই যে করোনার আবহ, করোনা বা অতিমারি, সেই জন্য আমরা কোনো স্টাডি সেন্টার ভিজিট রাখিনি। যারা স্টুডেন্ট ভর্তি হতে চলেছে তারা এখানে কেবলমাত্র তাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আছে সেইগুলো স্ক্যান করে রেসপেক্টিভ জায়গায় আপলোড করবে এবং আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে সেগুলো সেন্ট্রালি চেক করা হবে অরিজিনাল কিনা। তো এই প্রক্রিয়ায় আমাদের ভর্তি হতে হবে। এখন চয়েস বেস ক্রেডিট সিস্টেমে হচ্ছে স্বাধীনতা আছে। আজকে আমাদের স্বাধীনতা দিবস পালন করছি, সেই জন্য আজকে এখানে যারা উপস্থিত আছে তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই এবং সেই স্বাধীনতা দিবস উপলক্ষেই আমরা আজকে যে প্রোগ্রাম শুরু করছি, যে প্রি অ্যাডমিশন কাউন্সেলিং, সেখানেও আমাদের স্বাধীনতা থাকবে। কিসের স্বাধীনতা? চয়েস করার। কি চয়েস করব? সেখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমাকে চয়েস করতে হবে এবং প্রোগ্রাম তো প্রথমে চয়েস করছি, তারপরে ভেতরে যখন ঢুকবো প্রোগ্রাম চয়েস করার পর সেখানেও বিভিন্ন কোর্সের মধ্যেও চয়েসের ব্যাপার থাকবে। সেই চয়েসগুলো এখানে আমরা আলোচনা করব যে কি কি চয়েস আমি নিলে আমি আমার যে কোর্স ভর্তি হলাম, সেটা হিস্ট্রি অনার্স হতে পারে, বেঙ্গলি অনার্স হতে পারে, জুলজি অনার্স হতে পারে, কমার্সের অনার্স হতে পারে। তাহলে এতগুলো বিষয় আমরা বলেছি মোট 15 ধরনের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি আছে। 15 ধরনের মধ্যে 14 ধরনের যে প্রোগ্রাম আছে তার ক্ষেত্রে আমরা সিবিসিএস ফলো করছি। এখানে আমরা দেখব যে বক্তব্য রাখবেন বা গাইড করবেন আমাদের প্রসপেক্টিভ লার্নার যারা, তাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর চন্দন বসু, প্রফেসর অফ হিস্ট্রি, ডাইরেক্টর, স্কুল অফ সোশ্যাল সায়েন্স। আছেন ডক্টর বিরাজ কান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিওগ্রাফি, স্কুল অফ সায়েন্স। ডক্টর মোহাম্মদ ইমতাজ আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ ফ্রম স্কুল অফ হিউম্যানিটিজ। শ্রী সুদর্শন রায়, আমাদের স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, কমার্সের অধ্যাপক, সহকারী অধ্যাপক। আছে আমাদের সন্দীপ দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বোটানি, আর প্রিয়ান্তি বাগচি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স। আমরা তাদের কাছ থেকে জেনে নেব কিভাবে আমরা চয়েসগুলো এখানে করব। তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই, যারা আমাদের এখানে ভর্তি হতে আসছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, তাদের একটু পরিচিতি দরকার বিশ্ববিদ্যালয় সম্পর্কে। বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে অ্যাক্ট, সেই অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1997-এ বিধানসভায় আইনের বলে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে। এবং আপনারা জানেন এই বছর আমরা 125তম আমরা পালন করছি এবং বিশ্ববিদ্যালয়ের 25তম বছরে আমরা পদার্পণ করেছি। এটি একটি রাজ্য বিশ্ববিদ্যালয়, রিকগনাইজড বাই ইউজিসি, রিকগনাইজড বাই আরসিআই এবং রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেড হয়েছে ন্যাকের দ্বারা। অর্থাৎ গ্রেড এ আমরা পেয়েছি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি সেগুলো কিন্তু গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর যে কোনো জায়গায়
সমানভাবে স্বীকৃত। অর্থাৎ এখান থেকে যারা ডিগ্রি কোর্স করে বেরোবে তাদের সেই সার্টিফিকেট অন্যান্য যে সমস্ত রেগুলার ইউনিভার্সিটি আছে তাদের সঙ্গে সমতুল। এখানে অনেকের প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করে যে এটা এখান থেকে আমি সমমান পাবো কিনা। এ নিয়ে কোনো তর্কের জায়গা নেই, এখানে কোনো দ্বিমতের জায়গা নেই যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত যে ডিগ্রি সেটি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমতুল। এবং ন্যাক যে অ্যাক্রিডিটেড হয়েছে সারা ভারতবর্ষে প্রথম রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে, এটা আমাদের গর্বের জায়গা। এবারে এখানে মেথোডোলজিটা কিরকম হবে, আমি আগেই বলেছি এটা ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি হওয়ার জন্য আমরা যে সমস্ত সিলেবাস ফলো করব সেগুলো সবই ইউজিসির যে মডেল কারিকুলা সেটাই আমাদের ফলো করতে হয়। যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে, কলকাতা বিশ্ববিদ্যালয় বা বর্ধমান বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নজরুল বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আমি এই বিশ্ববিদ্যালয়গুলোর কথা বললাম কারণ আমাদের যারা ছাত্রছাত্রী আছে, আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তারা কিন্তু বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে, তারা অনায়াসেই সেই সমস্ত বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে পারেন, কিন্তু বিভিন্ন কারণে, আর্থসামাজিক কারণে বা বিভিন্ন কারণে তারা সেই সমস্ত রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেননি। সেই জন্য এই মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে 150টি স্টাডি সেন্টার আছে, আমার বাড়ির কাছে যে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে আমি ভর্তি হতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পরিষেবা আছে সেগুলো আমি পেতে পারবো আমাদের নিয়ারেস্ট যে স্টাডি সেন্টার আছে। তবে ভর্তির সময় কোনো স্টাডি সেন্টার ভিজিট করার প্রয়োজন নেই ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, সেটা আমরা সেন্ট্রালি করব। আমরা ডিসকারেজ করছি স্টাডি সেন্টারে যাওয়ার, কিন্তু পরবর্তীকালে আমি যে স্টাডি সেন্টারটা অপ্ট করব, যে স্টাডি সেন্টারটা পছন্দ করব ভর্তি হওয়ার সময়, সেখান থেকেই আমি অ্যাসাইনমেন্ট বা স্টাডি মেটেরিয়াল বা অন্যান্য যে পরিষেবা আছে সেগুলো পাবো। সুতরাং স্টাডি সেন্টার সিলেকশনের ক্ষেত্রেও আমার স্বাধীনতা আছে। আমি স্বাধীনতার কথা বলছিলাম, স্বাধীনতা in the sense of selection of study centers, in the sense of selection of programs, in the sense of selection of course, অর্থাৎ তিনটে জায়গায় আমার মত অনুযায়ী আমি এক্সারসাইজ করতে পারবো বা অপ্ট করতে পারবো। এবার দেখা যাক কিভাবে আমি পড়বো। আমি সিলেবাসের কথা বললাম, সিলেবাসগুলো তো আমার সব এক থাকবে। আমি কমার্স বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস পাবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস পাবো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েও সেই একই সিলেবাসের পড়ানো হবে। এবার হচ্ছে আমরা পড়বো কিভাবে। আমরা ম্যাক্সিমামই ওয়ার্কিং, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে তারা বিভিন্ন জায়গায় কাজ করে, তারা ক্লাস করবে কখন। আমরা যেটা করি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা করে থাকে সেটা হচ্ছে ফেস টু ফেস কাউন্সেলিং, অর্থাৎ যে কলেজ অপ্ট করবে সেখানেই তাদের ক্লাস হবে। কিন্তু এই অতিমারির জন্য, এই প্যান্ডেমিকের জন্য এখন সেই ফেস টু ফেস কাউন্সেলিংটা বন্ধ রাখা হয়েছে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে অনলাইন কাউন্সেলিং, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কলেজে, যে সমস্ত কলেজ স্টাডি সেন্টারে যারা ভর্তি হবে তারা প্রত্যক্ষভাবে ইউনিভার্সিটির যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সাথে ইন্টারেক্ট করার সুযোগ পাবেন অনলাইনের মাধ্যমে। তবে এটা আমরা যখন অতিমারি কাটিয়ে উঠবো, যখন আবার আমরা স্বাভাবিক ছন্দে ফিরে যাব, তখন আমরা আবার সেই কলেজ ক্যাম্পাসে গিয়ে ক্লাসগুলো করব। ক্লাসগুলো কবে হবে? ছুটির দিনে হবে, অর্থাৎ শনিবার সেকেন্ড হাফ, রবিবার ফুল ডে, এইভাবে আমাদের ক্লাসগুলো হবে। সায়েন্সের ক্ষেত্রে আমাদের ল্যাবরেটরি কাউন্সেলিং আছে, সেটাও আমাদের যখন এই অতিমারি থেকে বেরিয়ে আসবো, কাটিয়ে উঠতে পারবো, তখন আমাদের ল্যাবরেটরিতে গিয়ে কাজ করতে হবে, সায়েন্সে যেটা ডিমান্ড করে। আমরা কিভাবে পৌঁছবো আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে? তাদের জন্য আছে মোবাইল অ্যাপ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই যে করোনা বা অতিমারির আবহে আমরা শিক্ষার্থী বন্ধুদের পৌঁছচ্ছি কিভাবে? আমাদের তো গত 1.5 থেকে 2 বছর আমরা তো পড়াশোনার মধ্যেই আছি, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা রেগুলার ক্লাস নিয়ে যাচ্ছেন। তাহলে আজকে যারা ভর্তি হবেন, এই সেশনে যারা ভর্তি হবেন, তাদেরকেও আমরা আমাদের মোবাইল অ্যাপ এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমাদের যে সমস্ত একাডেমিক কন্টেন্ট আছে সেগুলো পৌঁছে দেব। একাডেমিক কন্টেন্টের কথা বললাম, তাহলে আমাদের ছাত্রছাত্রী বা শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি পাবে? তারা স্টাডি মেটেরিয়াল পাবে। এই মুহূর্তে স্টাডি মেটেরিয়াল ফিজিক্যাল যে ফরম্যাট সেটা হয়তো প্রিন্টিং এর অসুবিধা হচ্ছে বা পাঠানোর অসুবিধা হচ্ছে, কারণ আমরা তো সকলেই লকডাউনের শিকার, এক্সিস্টিং ব্যাচেও কিছু কিছু সমস্যা আছে। আমরা কি ব্যবস্থা করেছি? ডিজিটাল লার্নিং মেটেরিয়ালের ব্যবস্থা করেছি। আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেই সমস্ত মেটেরিয়াল পাওয়া যাবে, সেলফ লার্নিং মেটেরিয়াল বা স্টাডি মেটেরিয়াল, সেটা প্রিন্টেড এবং নন প্রিন্টেড। আর এছাড়া আছে আমাদের
এভি লেকচার্স, অডিও ভিডিও লেকচার্স, সেগুলো আমাদের মোবাইল অ্যাপ বা এলএমএস বললাম সেগুলোর মাধ্যমে আমরা দেব। এছাড়া আছে আমাদের বিপুল শিক্ষার্থী সংখ্যা, আমাদের বর্তমানে প্রায় 4.5 লক্ষের ওপর আমাদের শিক্ষার্থীরা আছে। এই বছর আমাদের সেটা আরো বহুগুণে বেড়ে যাবে। তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দেব, কিভাবে সার্ভিস দেব, তাদের জন্য আছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বেস সাপোর্ট সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। তার যা গ্রিভ্যান্স আছে, তার যে অসুবিধা আছে, সেগুলো আমরা মেটানোর চেষ্টা করি। তাহলে এইটা আমি ওভারঅল একটা আইডিয়া দিলাম, যারা ভর্তি হতে আসে তাদের এক্সপেকটেশন কি হবে ইউনিভার্সিটির কাছ থেকে, সেটাই আমি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর চন্দন বসু। প্রফেসর বসুকে আমি অনুরোধ করব এই বিষয়ে আপনি কিছু আলোকপাত করুন। প্রফেসর বসু। ধন্যবাদ অনির্বাণ দা। এটা হচ্ছে যে আমাদের এবছর থেকে তো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালু হচ্ছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা জায়গায় অন্য অনেক ইউনিভার্সিটি থেকে আলাদা ছিল। আমাদের কিন্তু এর আগেও এক ধরনের চয়েসের জায়গা ছিল, খুব ফিক্সড আমরা কিন্তু প্রথম থেকে যে করেছিলাম তা কিন্তু নয়। এই বছর আমরা পুরোপুরি চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের দিকে চলে যাচ্ছি, এবং এখানে ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটা করে তাদের চয়নের সুযোগ তাদের সামনে থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অলরেডি কিন্তু আমাদের যারা ছাত্র বা ছাত্রী যারা এখানে ভর্তি হতে ইচ্ছুক আগ্রহী, তাদের জন্য কিন্তু আমরা কিছু পরিমাণে মেটেরিয়াল আমরা অলরেডি ইউনিভার্সিটির সাইটে রিলেটেড টু সিবিসিএস আমরা কিন্তু আপলোড করে দিয়েছি। বিভিন্ন সাবজেক্টের সিলেবাস আমরা আপলোড করে দিয়েছি, এবং স্কুল অফ সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকে সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস অচিরেই আপলোড করা হবে। ইতিহাসের সিলেবাস আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, এবং যারা ভর্তি হতে চাইছেন আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু আমাদের যে ওয়েবসাইটে যে সিলেবাস গুলো দেওয়া রয়েছে এবং তাতে দেখবেন স্ট্রাকচার দেওয়া আছে, সেইটা যেন তারা খুব ভালো করে দেখে নেন এবং নিজেরা বুঝে নেন। এবং একটা জিনিস দেখবেন যে আমাদের যে আমরা আপলোড করছি যে অংশ, যে সিলেবাস যেভাবে দেওয়া আছে স্ট্রাকচার আমাদের, তাতে কোর কোর্সের যে জায়গাটা আমাদের আছে সেখানে 14টা কোর কোর্স কিন্তু একদম ফিক্সড, সেখানে কিন্তু চয়ন বা সিলেকশনের কোনো কিন্তু জায়গা থাকছে না। এইটা আপনারা প্রথমে কিন্তু মনে রাখবেন। আমাদের চয়ন কোথায় আমরা করতে পারবো? আমরা যখন জেনারেল ইলেকটিভ কোর্স, যেটাকে জিইসি বলে আমরা বলে থাকি, এই জিইসি আমরা যখন দেখাবো তখন সেখানে কিন্তু আমাদের সেখানে চয়নের সুযোগ থাকবে। যেমন যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি হিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হয়, তাহলে সে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এবং বাংলা এই তিনটের ক্ষেত্রে থেকে সে চয়ন করতে পারবে। কিন্তু মনে রাখবেন আপনার একটা জিনিস, যদি কেউ পলিটিক্যাল সায়েন্স যদি চয়ন করেন, সিলেক্ট করেন GE1 হিসাবে, তাকে কিন্তু GE1, GE2, GE3, GE4 এই চারটে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে নিতে হবে। একইভাবে সোশিওলজি যদি কেউ চয়ন করেন, তাহলে তাকে কিন্তু সোশিওলজি নিতে হবে। দেখুন আপনারা এখন একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার লিখে দিয়েছি, দেখুন যে এটা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনারা দেখুন GEC1, যদি কেউ হিস্ট্রি নেয় তার ক্ষেত্রে এটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে আসবে। তার ক্ষেত্রে দেখুন সে GEC1, GEC2 পলিটিক্যাল সায়েন্স থেকে নিতে পারবে, অথবা সে সোশিওলজি নিতে পারবে, অথবা সে বাংলা নেবে, কিন্তু যেটাই নিক তাকে পুরোটাই একই সাবজেক্ট নিতে হবে। এবং এটা নেয়ার সময়তে পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজির ক্ষেত্রে 4 এবং 5 অর্থাৎ GEC4 এবং GEC5 এর ক্ষেত্রে একটা তার সামনে আবার অপশন খুলে যাবে, সে আইদার GEC4 নেবে অথবা সে GEC5 নেবে। এইটা কিন্তু আমাদের স্কুলের ক্ষেত্রে, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস এর ক্ষেত্রে যখন আপনারা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পড়বেন, সেখানেও কিন্তু একই রকম ভাবে 1, 2, 3 DSC1, DSC2 এবং DSC3 সেখানে কিন্তু দেখবেন যে কোনো তফাৎ নেই, তাকে এগুলো নিতেই হচ্ছে। কিন্তু DSC4 এবং DSC5 যখন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা, এই DSC4 এবং DSC5 এর মধ্যে একটা অবলিক দেওয়া থাকছে, এটা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এটা যাই হোক না কেন সে কিন্তু এখানে একটা অপশনের সুযোগ পাবে। আমি আপনাদের কাছে যারা আমাদের বন্ধু শিক্ষার্থী যারা আমাদের এখানে ভর্তি হতে চাইছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু এইটা প্রথমেই একদম ভালো করে বুঝে নেবেন, কারণ পরবর্তীকালে কিন্তু পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। আমরা খুব স্পষ্টভাবে এটা বলে দিচ্ছি যে পরবর্তীকালে একবার ফিস পেমেন্টের পরে আপনি যখন এখানে অ্যাডমিশন হয়ে গেল আপনারা কিন্তু ভবিষ্যতে এই চয়েস আর কিন্তু পরিবর্তন করতে পারবেন না। এবং আপনারা প্রথমেই সিলেবাস দেখে নিন, কোন ভাষায় স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল সেইটা দেখে নিন, সমস্ত দেখে নিজেরা বুঝে তারপরে আপনারা কিন্তু অবশ্যই এখানে ভর্তি হবেন। আমাদের যে, আমি শুধু এইটুকুনি বলি, আমাদের বিভিন্ন, শুধু আমাদের স্কুল অফ সোশ্যাল সায়েন্স নয়,
অন্য সমস্ত স্কুল মিলিয়ে আমরা যে স্টাডি মেটেরিয়াল তৈরি করছি তার ভিত্তি হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তৈরি করা যে মান্য সিলেবাস আছে সেই মান্য সিলেবাস, এবং তার ভিত্তিতেই আমরা কিন্তু কোর কোর্স, জিইসি, ডিএসসি, এসিসি এবং এইসিসি আমরা তৈরি করেছি, করার চেষ্টা করে যাচ্ছি, তৈরি হচ্ছে একটু একটু করে। এবং আপনারা যখন যদি হাতে আপনারা যদি প্রিন্টেড কপি প্রথম অবস্থা নাও পেতে পারেন, কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমাদের সমস্ত বই আমরা আপলোড করে দেবো একটু একটু করে পিডিএফ ফাইল, আপনারা সেখান থেকে চাইলে দেখতে পারবেন, পড়তে পারবেন বা ডাউনলোডও করতে পারবেন। বসু যেটা বললেন সেখান থেকে আপনারা নিশ্চয়ই একটা আইডিয়া পেলেন যে আমাদের যে প্রোগ্রামগুলো সাজানো হয়েছে তার মধ্যে 5 ধরনের কোর্স আছে, অর্থাৎ কোর্স অর্থাৎ পেপার। আর প্রোগ্রাম বলতে আমরা বুঝবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, জুলজি, বোটানি, এগুলো সায়েন্সের। আর হিউম্যানিটিস এর আন্ডারে আমরা পাবো ইংরেজি, বাংলা। সোশ্যাল সায়েন্সে আমরা পাবো পল সায়েন্স, ইতিহাস, সোশিওলজি। স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ এর মধ্যে আমরা ইকোনমিক্স এবং কমার্স। আর স্কুল অফ এডুকেশনের মধ্যে আমরা পাবো এডুকেশন। অর্থাৎ প্রথমেই আমাদের যেটা সিলেক্ট করতে হবে আমি কোন বিষয়ে অনার্স করতে যাচ্ছি। আমি সায়েন্স যদি পড়তে চাই, সায়েন্সের মধ্যে কি পড়তে চাচ্ছি? ফিজিক্স পড়তে পারি, কেমিস্ট্রি পড়তে পারি, ম্যাথমেটিক্স পড়তে পারি। তাহলে এই যে 6 ধরনের যে প্রোগ্রামের কথা বললাম, সেই 6 ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের এলিজিবিলিটিটা দেখে নিতে হবে। কি ধরনের এলিজিবিলিটি আমার থাকলে আমি কোন কোর্সে ভর্তি হতে পারবো, কোন প্রোগ্রামে ভর্তি হতে পারবো। প্রোগ্রাম যখন আমি সিলেক্ট করে নিলাম, তারপরেই আমাদের লিস্ট অফ কোর্স আসবে। সেই লিস্ট অফ কোর্সের মধ্যে এগুলো আমি অলরেডি বললাম যে প্রত্যেক প্রোগ্রামের জন্য স্পেসিফিক্যালি কিছু কিছু এলিজিবিলিটি প্রেসক্রাইব করা আছে। সেই এলিজিবিলিটি অনুযায়ী আমাকে ভর্তি হতে হবে। আমাদের যে পোর্টাল করা হয়েছে সেই পোর্টালে এন্ট্রি করব সেইগুলোই যেগুলো আমি এলিজিবল হব, নাহলে পরবর্তীকালে ওইগুলো ক্যান্সেল হয়ে যাবে। কারণ মার্কশিটের সাথে পার্সেন্টেজ মেলানো হবে আমাদের। যেখানে পার্সেন্টেজে কোনো গল্প নেই ভর্তির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমি এইচএস পাস করলেই ভর্তি হয়ে যাব। কিন্তু যে ক্ষেত্রে পার্সেন্টেজের একটা গল্প আছে, পার্সেন্টেজটা স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে, মেনশন করা আছে, সেক্ষেত্রে আমি স্যাটিসফাই করছি কিনা বা এলিজিবল কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। যদি আমি সঠিকভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের যে ভেরিফিকেশন এন্ডে ভেরিফাই করছে আমাদের যারা স্টাফ, তারা ওইটাকে টিক করে দিলে এটা ভেরিফাইড হয়ে যাবে। তারপরে পেমেন্টের একটা ব্যাপার আসবে। তাহলে যেমন আমি এই যে বিএ ইংলিশ যদি বলি, সেখানে একটা এলিজিবিলিটি কথা বলা আছে, পাস 10+2 এক্সামিনেশন উইথ 40% মার্কস ইন ইংলিশ অর ইকুইভ্যালেন্ট। তাহলে এই যে 40% আমাকে ইংলিশে পেতে হবে, তবে আমি ইংলিশ অনার্স পড়তে পারবো। তাহলে এইগুলো মাইনিউটলি দেখে নেওয়া দরকার। আমি ফর্ম ফিল আপ করে দিলাম, পরে রিজেক্ট হয়ে যেতে পারে আমি যদি স্যাটিসফাই না করি আমার মিনিমাম এলিজিবিলিটিটা। প্রফেসর বাসু বলেছেন যে আমাদের যে কত ধরনের কোর্স আসতে পারে। একটা কোর কোর্স, একটা ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, জেনেরিক ইলেকটিভ কোর্স, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তাহলে এই যে 5টা কোর্স, আমি তো সিলেকশনের কথা বলছি। প্রথমে আমি সিলেক্ট করে নিলাম আমি সায়েন্স পড়লে কোন সায়েন্সটা পড়বো, ফিজিক্স পড়বো না কেমিস্ট্রি পড়বো না ম্যাথমেটিক্স পড়বো। এখানে আমার একটা সিলেকশনের ব্যাপার আছে অ্যাজ পার মাই এলিজিবিলিটি। বা হিস্ট্রি পড়লে হিস্ট্রি পড়বো, বা আমি কমার্স পড়তে পারি। তাহলে প্রোগ্রাম শেষ ঠিক হয়ে গেল। প্রোগ্রামের মধ্যে আমি যখনই ঢুকে যাব তখন আমি দেখবো বিভিন্ন কোর কোর্স আছে, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স আছে। এইখানে আমাদের সিলেকশনের একটা জায়গা আছে। আমি প্রোগ্রামটা সিলেক্ট করে দিলাম, তারপরে কোর কোর্স অটোমেটিক চলে আসবে, অনার্স পেপার যেগুলো সেগুলো চলে আসবে, কোর কোর্স সিসি বলি আমরা। ডিসিপ্লিন স্পেসিফিক, সেখানে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে সিলেকশনের বিষয়টা থাকবে। সব প্রোগ্রামে যে 15টা প্রোগ্রাম বা 14টা প্রোগ্রামের কথা বলা হচ্ছে, সেই 14টা প্রোগ্রামের সব কটাতেই ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সের অপশন নাও থাকতে পারে, ফিক্স থাকতে পারে। যদি থাকে সেখানেও একটা সিলেকশন করতে হবে আমাদের। চয়েস বেসড বলা হচ্ছে, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, চয়েসের একটা জায়গা থাকবে। জেনারিক ইলেকটিভের কোর্সের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় বাস্কেট, একটা বাস্কেট আমরা যদি বলি, একটা ঝুড়ি যদি বলি, সেই ঝুড়িতে অনেক ধরনের কোর্স থাকবে। সেই কোর্সটাকে আমাকে চয়েস করতে হবে। আমি যদি হিস্ট্রি অনার্স পড়ি, হিস্ট্রি আর জেনারেল ইলেকটিভ থাকবে না, অন্য ডিসিপ্লিন থেকে আমাকে নিতে হবে। সেখানে কি কি ডিসিপ্লিন সেটাও আমাদের সব ফিট করা আছে আমাদের পোর্টালে। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স সেক্ষেত্রে আমাদের বাংলা ইংরাজি আছে, দুটো এবিলিটি এইসিসি আছে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স আছে। 1 এর আবার দুটো ভাগ আছে, একটা ইংরেজি অ্যান্ড বাংলা। আমি ইংরেজিও পড়তে পারি অথবা বাংলাও পড়তে পারি। তাহলে এই CC1 সেখানে দুটো অপশন আসবে, একটা ইংরেজি একটা বাংলা। তাহলে আমাকে সেখানে সিলেকশন দিতে হবে, অপ্ট করতে হবে আমি বাংলা পড়বো না ইংরেজি পড়বো। তাহলে এখানে একটা সিলেকশনের ব্যাপার আসছে। ENVS
টুটা আসবে AECC2, দিস কম্পালসারি ফর অল ইউজি প্রোগ্রামস। যতগুলো আমাদের ইউজি প্রোগ্রাম আছে 14টা CBCS এর আন্ডারে, সব ক্ষেত্রে এগুলো কিন্তু কম্পালসারি। ENVS AECC2। তাহলে আমরা সিলেক্ট করব ডক্টর বাসু যেটা বলেন, চয়ন করব কোথায়, ডিসিপ্লিন স্পেসিফিকের ক্ষেত্রে, জেনারিক ইলেকটিভের ক্ষেত্রে, আর AECC1 এর ক্ষেত্রে। AECC1 এর ইংরেজি এবং বাংলা আছে, আমি তাহলে বাংলা পড়লে বাংলা নেব, ইংরেজি পড়লে ইংরেজি নেব। তাহলে এইভাবে আমাদের এগোবে কাজটা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের সবার জন্য বলছি এটা। আপনারা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে ভর্তি হবেন এবং নিজেদের ইমেল আইডি আপনারা কিন্তু দেবেন, এবং এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনারা যতদিন এখানে পড়বেন ততদিন যেন এটা অ্যাক্টিভ থাকে, ভ্যালিড থাকে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এখন সমস্ত ধরনের যে মেসেজ, SMS অ্যালার্ট, বাল্ক SMS মেল করা হয়, সেটা কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড দপ্তরে থাকবে সেইখানেই কিন্তু যাবে। আপনারা কিন্তু ভুলক্রমে অন্য কারুর মোবাইল নাম্বার দেবেন না, তাতে আপনি নির্দিষ্ট বার্তা বিশ্ববিদ্যালয় থেকে পাবেন না। এবং আপনি যদি অন্য কারোর ইমেল আইডি ব্যবহার করেন তাহলেও কিন্তু একই জিনিস হবে, আপনি বিশ্ববিদ্যালয় থেকে যে বার্তাগুলো আপনাদের কাছে পাঠানো হচ্ছে সেইগুলো কিন্তু আপনারা কোনো মতেই পাবেন না। এইটা আপনারা কিন্তু প্রত্যেকে একটু মাথায় রেখে আপনাদের নির্দিষ্ট যে আপনার যে মোবাইল এবং আপনার জিমেল আইডি আছে শুধুমাত্র সেটাই দেবেন, বাইরের লোকের কারুর দেবেন না, সেটা অত্যন্ত বিপজ্জনক সর্বদিক থেকে। আর এখানে আমি বলবো, আমাদের প্রত্যেকটা ইউজি প্রোগ্রাম মিনিমাম 3 বছর ভ্যালিড, 3 বছরের মধ্যে আমার কোর্সটা 3 বছর মধ্যে আমাদের এই কোর্সটা করে নিতে হবে। কিন্তু এটা ফ্লেক্সিবিলিটি আছে, যেহেতু ওপেন ইউনিভার্সিটি, সেটা 6 বছর পর্যন্ত আমার ভ্যালিড থাকে। এই যে কোর্স কন্টেন্ট, যেটা টোটাল 26টা কোর্স, কোর্স 14টা, ডিসিপ্লিন স্পেসিফিক 4টে, জেনারেল ইলেকটিভ 4টে, এইভাবে আমাদের টোটাল 26টা কোর্স আছে। এই 26টা কোর্সকে আমাদের 6টা সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, 1 to 6। আমাদের এগুলো সবই প্রসপেক্টাসে দেওয়া আছে, এগুলো দেখে নিতে হবে। তবে এগুলো পরে যখন আমরা ভর্তি হয়ে যাব তখন এগুলো আমাদের কাজে লাগবে, কিন্তু ভর্তির সময় যেগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেগুলোই আজকে আমরা আলোচনা করছি। এরপর আমি আমাদের আলোচনার মধ্যে ডেকে নেব ডক্টর ইমতাজ আলীকে। ডক্টর মোহাম্মদ ইমতাজ আলী, উনি ইংলিশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ হিউম্যানিটিজ। ডক্টর আলী যদি কিছু বলেন, আপনার কোর্স স্ট্রাকচার বা সিলেকশন অফ জিসি বা ডিসিপ্লিন স্পেসিফিক বিষয় যদি কিছু বলেন। থ্যাংক ইউ সকলকে। আমরা জানি যে এখানে আমাদের শুধু যে স্টুডেন্ট বন্ধুরা আছে তা না, আমাদের অনেক গার্জেন বা ধরুন তার রিলেটিভরাও আছে। আমি তাদেরকে একটু আমাদের ডিপার্টমেন্ট স্পেসিফিক কিছু কথা আমি এখানে বলার চেষ্টা করব, যে হোয়াট ইজ দেয়ার ইন অ্যাকচুয়ালি BA English honors if you are studying it here in our university. I think it's visible to you, so I don't have so much time. So with this limited time, I just go through the things which is especially there. Basically, what is there as a faculty? Like in NSU faculty in English department, we have total 4 faculties, and mostly we have senior professors like Professor Himati Lari, Professor Ashok Sengupta, who have more than 40 years experience. So if you are studying in our university, especially in English department, you have that especially that kind of knowledge that you get it from our experienced faculty. And currently we have Dr. Siddiq Mukherjee, who is also has a lot of experience over 2 decades in UG and PG. So apart from the faculty details, we have also trying to inculcate literary and linguistic competencies in our different course structure that we have in CBCS pattern. And also we try to develop communicative English as well as literary appreciation skills that you'll read it all through the system. And the basic criteria, as is already said, our director sir, like SICA director, Professor Anirban sir, that BA English, you need to have qualified 10+2, and at least you should have 40% marks in English or equivalent subject. So if you don't have 40% marks in English, then it is not able to take admission. And within 3 years, you can complete the course. But your registration will be valid for 6 years. And you can get number of chances for your studentship renewal is 5 times total during the validation period. And if you look at the details of the course component and its structure, you'll get it even in your prospectus, but here I'm just trying to give you a panoramic view of the course details. What is there actually overall?
For example, you have core courses, and then you have discipline-specific effective elective courses. Then you third category, you have generic elective courses, and the fourth one is ability enhancement courses, and the fifth one is skill enhancement courses. So here in the second part, you see that core courses, number of courses that you have to take 14, and then discipline specific 4. I'm not going to tell you in details, but you can see the graphic view of the whole things that you have to take it all through your program. And now, if you look at the whole distribution of the semester program in semester wise, you will see that in semester 1 and in semester 2 and semester 3rd, semester 4th and semester 5th and semester 6th, what you have to choose and what is there as per the different distribution as already discussed by our director sir and director of School of Social Science already. So here you will see that core course is already there in all the semester. So core course is actually the key components in English literature when you read BA English honors course, and it is there in each semester. But whereas in general elective, you have an option here, like it's only in 1 to 4th semester, right? And if you look at the discipline specific, it is only there in semester 5 and in semester 6. Whereas in ability enhancement compulsory courses, it is there only in semester 1 and in semester 2. And whereas in skill enhancement courses, it is only there in 3rd semester and in 4th semester. So this is actually the total credit system, the CBCS pattern, and this will be the total semester-wise distribution of the courses that you are going to attend through in English discipline. Now, if you look at the program structure of HED BA in English honors, and that is the distribution of year-wise and semester-wise. So if you look at the year-wise, like in 1 year you have 2 semesters, right? And in 2nd year again you have 2 semesters, and in 3rd year again you have 2 semesters. Now, if you look at the courses that you have to read in semester 1, in semester 2, you will see that it's starting from British poetry and drama from 14th century to early 17th century, and it ends with in 3rd semester British literature, the post-World War II. So you'll see that we are going to offer you the whole literary history of English literature from the beginning to the end. Not only the history of English literature, but you will be able to understand literary criticism and also Indian writing English, and also the area studies like women's writing, popular literature, what is not there. So this is all about the detailed course. Maybe I don't have time too much to discuss all about this, but let me proceed more, like what are the objectives that you're going to study, like not only the history of English literature, Indian writing English, but you also able to understand the primary knowledge of literary criticism, and also the basic functionality of LSRW, the language function, that you will understand all through in overall the course of study. Apart from this, if you look at the methodologies that we are taking in consideration in teaching in our university, especially in BA English honors, you have SLM in print, as well as also we are introducing it into ESLM in university website. And already sir talked about that we have audiovisual lecture using LMS platform, integrating app-based education, and also we have the facility of blended learning through PCP at LSEs, and also online instruction. And time to time we have SLP during once in a year. And apart from that, we also have social integration in terms of Google Chat and Facebook Live. So in concluding remark, I would like to say that we are actually in a position to give you flexible learning, and also you assure you a quality education. And our assessment of learning in ODL system, like we would like to follow the total assessment. Like now we are following everything in totality in online method. We don't know what is going to happen in next time,
but now we are following all the assessment in online methods. And these are the things that I'm not going to say in more details, but you also get OER material time to time through our interaction. And we have a lot of support, not only academic support, but you'll get the support from your administrative support from our university system that already focused by our director, sir. So I like to say all of you, all the best, and take admission and have a good career. Thank you very much. Thank you, Dr. Ali, for your input. I hope the students who are willing to take admission in English will be immensely benefited with your words. And you have wonderfully described the distribution of courses over 6 semesters, from semester 1 to semester 6. The duration of each program, whether it is a BA in history or BA in English or BSc in physics or chemistry, the minimum duration is 3 years, and there is a flexibility. The registration will remain valid for 6 years. So there are number of opportunity you will get. If you are not ready to appear in a particular exam or particular term and exam, you will be eligible to appear in the subsequent term and examinations to clear the papers. So thank you, Dr. Ali. এর মধ্যে আমাদের উপস্থিত আছেন আমাদের মধ্যে ডক্টর বিরাজ কান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওগ্রাফি from School of Science. So may I request Dr. Mondal to say something on your course structure? স্টার্টিং এ আমি একটু বলি, এই যে স্কুলের ব্যাপারটা বলা হচ্ছে ছাত্রবন্ধুদের উদ্দেশ্যেই বলছি। স্কুলগুলো প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে বিভিন্ন স্কুলের আন্ডারে রাখা হয়েছে, অর্থাৎ বেশ কিছু সাবজেক্ট মিলে একটা স্কুল বলা হচ্ছে। যেরকম তোমরা ইউনিভার্সিটি ওয়েবসাইট যখন ভিজিট করবে, এই যে একাডেমিক্স রয়েছে, একাডেমিক্স এখানে দেখো 6টা স্কুল, যে স্কুলগুলোর কথা বলা হচ্ছে সেই স্কুলগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। এবং স্কুলগুলোর মধ্যে ঢুকলে সেই স্কুলের কি প্রোগ্রাম গাইড, সিলেবাস, একাডেমিক স্টাফ, সমস্ত জিনিসপত্র ডিটেল দেওয়া রয়েছে। তাদের মধ্যে সাপোজ সায়েন্স আমরা কোন পোর্শনটাকে বলছি, সায়েন্সের মধ্যে কি কি সাবজেক্ট আছে, যখনই আমি সায়েন্স সিলেক্ট করব তখন আমরা দেখতে পাবো যে এখানে সায়েন্সের সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। তো মেনলি সায়েন্সের 6টা সাবজেক্ট রয়েছে, যেটা সিবিসিএস সিলেবাসের আগে যেটাকে আমাদের বিডিপি কোর্স বলা হতো, সেখানে 6টা সাবজেক্ট আছে। ইভেন আমাদের যে সিবিসিএস সিস্টেমের সিলেবাস নতুন ইন্ট্রোডিউস হচ্ছে এখন, সেখানেও আমরা যদি সিবিসিএস সিলেবাসের পোর্শনে ক্লিক করি তাহলে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 6টা সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, যে সাবজেক্টে আমরা অনার্স পেতে পারি। তো মেনলি আমি আপাতত এই স্কুলের ব্যাপারটা, বেসিক ব্যাপারটা বলে আমি আমার ডিসিপ্লিনে চলে আসবো জিওগ্রাফিতে। জিওগ্রাফির ক্ষেত্রে অলরেডি কোর কোর্স বা ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, জেনারেল ইলেকটিভ, সেই ব্যাপারে একটা আইডিয়া আপনারা সবাই পেয়ে গেছেন। আমাদের প্রফেসর ঘোষ, প্রফেসর বসু, ডক্টর ইমতিয়াজ আলী, এনারা সব বলে দিয়েছেন, এই ব্যাপারগুলো স্ট্রাকচার সবাই জেনে গেছে। এবারে জিওগ্রাফি বা সায়েন্সের মধ্যেই জিওগ্রাফিটা যে ধরা হচ্ছে, যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, এর কিছু কমপ্লিকেশন থাকে। তো সেই কারণে আমাদের এই যে সিসি কোর্স, যেটা 14টা মেন পেপার জিওগ্রাফি প্রোগ্রামের মধ্যে, সেটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে কোন সময়ে কোন পোর্শনটার উপরে জোর দেবে, এবং ইউজিসির যে রিসেন্ট গাইডলাইন রয়েছে তাতে প্র্যাকটিক্যাল এবং থিওরি পেপারের যে ব্যালেন্স, এবং আমরা জানি যারা জিওগ্রাফি পড়ে সেরকম ফিজিক্যাল জিওগ্রাফি, কালচারাল জিওগ্রাফি, এরকম দুটো পার্ট থাকে। সেই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে বেশ কিছু পোর্শন, সেগুলোকে যেমন ভাবে রাখা হয়েছে ঠিক তেমনি হিউম্যান জিওগ্রাফিটাকে রাখা হয়েছে। এটা একটা কম্বিনেশন করা হয়েছে প্রত্যেকটা ইয়ারে দুটো করে যে সেমিস্টার থাকে, তাতে আমাদের এই যে 14টা কোর্স রয়েছে, তার মধ্যে ফার্স্ট ইয়ারে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো প্র্যাকটিক্যাল বেস কোর্স রয়েছে, অর্থাৎ এগুলো হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল হয়। কিভাবে হয় সেই ডিটেলে আমি পরে আসছি। তো এই যে প্র্যাকটিক্যাল বেস কোর্সগুলো রয়েছে, তারপরে আবার যখন তারা সেকেন্ড ইয়ারে উঠবে, অর্থাৎ তারা সেমিস্টার আস্তে আস্তে তাদের চেঞ্জ হবে, সেকেন্ড ইয়ারের সেমিস্টারে প্রবেশ করবে, তখনও প্র্যাকটিক্যাল জিওগ্রাফি রয়েছে, তার সাথে ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফির একটা কম্বিনেশন করা হয়েছে। এবং এই 14টা কোর্সের মধ্যে জেনারেলি জিওগ্রাফিতে যে সমস্ত কোর্সগুলো থাকে অল ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি সিলেবাসে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গলের যে লিডিং ইউনিভার্সিটিগুলো রয়েছে, রেগুলার মডেল ইউনিভার্সিটি, কনভেনশনাল, তাদের সিলেবাসের সাথে প্যারিটি রেখে করা হয়েছে, যাতে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হিসাবে আমাদের স্টুডেন্টরা কোনোভাবে পিছিয়ে না পড়ে এবং তারা এক পার হয়, এবং পিজি কোর্সে বা অন্য ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ইভেন তাদের যাতে কোনো প্রবলেমই না হয়।
তো এগুলো গেল কোর কোর্স। আমি এগুলো কোর্সের ডিটেলে যাচ্ছি না, শুধু এখান থেকে তোমরা দেখে রাখতে পারো যে প্রত্যেকটার যে প্র্যাকটিক্যাল গুলো রাখা হয়েছে সেগুলো যত ধরনের প্র্যাকটিক্যাল হয়, যেমন প্রথম সেমিস্টারে যেমন রয়েছে কার্টোগ্রাফিক টেকনিক, তার সাথে থিমেটিক ম্যাপিং, তার সাথে সার্ভে, অর্থাৎ বিভিন্ন জিনিসের একটা সুন্দর পারফেক্ট কম্বিনেশন করে এখানে করা হয়েছে সিলেবাসটা ডিজাইন। নেক্সট জেনারিক ইলেকটিভ যে কোর্স, জিই কোর্স, সেটা সাধারণত যে 4টে সেমিস্টারে তারা পড়বে, সেই 4টে পেপার তাদের যে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোর্স যে সিলেক্ট করতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে তারা তাদের এই সাবজেক্টগুলো 3টে ডিসিপ্লিন থেকে সিলেক্ট করতে পারে। একটা হচ্ছে সোশিওলজি, যেটা এইচএসও, তার 4টে পেপার, এখানে অপশনগুলো দেওয়া রয়েছে। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে 4টে নিতে পারে, এখানে সেগুলোর কোর্স ডিটেল দেওয়া রয়েছে। আর হিস্ট্রি থেকে নিতে পারে, অর্থাৎ এইচএইচআই থেকে, সেখানকারও কোর্স ডিটেল দেওয়া রয়েছে। তো স্টুডেন্টরা যে কোনো একটা, যেরকম ভাবে একটু আগে প্রফেসর ঘোষ বললেন, যে কোনো একটা পোর্শন সিলেক্ট করবে এবং তার মধ্যেই তাদেরকে বাকি কোর্সগুলো, অর্থাৎ যে সাবজেক্টটাকে সিলেক্ট করবে, আইদার সোশিওলজি বা পল সায়েন্স বা হিস্ট্রি, তার মধ্যে তাদেরকে এটা কন্টিনিউ করতে হবে। এরপর স্কিল এনহান্সমেন্ট। আমরা জানি জিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট, ফলে প্র্যাকটিক্যালের যে স্কিল সেটা অনেকটাই ডিপেন্ড করে এখানে কি ধরনের কোর্স তারা পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং রাখা হয়েছে, এবং রিমোট সেন্সিং জিআইএস আমরা জানি জিওগ্রাফিতে একটা খুব বার্ডিং ইস্যু, এবং বিভিন্ন সায়েন্সের ডিসিপ্লিনের ডোমেনের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে ইউজ করা হচ্ছে এখন রিসেন্টলি। এছাড়া যারা এখান থেকে কোর্স করে ফার্দার মাস্টার ডিগ্রি বা তারপরে এমফিল বা পিএইচডি কোর্সে ঢুকবে, তাদের জন্য রিসার্চ মেথডের একটা বেসিক, জিওগ্রাফি ডিসিপ্লিনের রিসার্চ কিভাবে হয় সেইটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্য আমাদের এসিসি পেপারে সেই ধরনের কম্বিনেশন রাখা হয়েছে। এটা ছাড়া ডিসিপ্লিন স্পেসিফিক যে ইলেকটিভ কোর্স রয়েছে, সেখানেও আমাদের ফিজিক্যালি হিউম্যান জিওগ্রাফির একটা কম্বিনেশন করে রাখা হয়েছে, যাতে স্টুডেন্টরা এখানকার পোর্শনগুলো থেকে পিজি কোর্সের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তারা যে স্পেশাল পেপার সিলেকশনের ব্যাপার রয়েছে, যাতে সব ধরনের অপশন পায় এবং তাদের দুটো পোর্শনে, ফিজিক্যাল এবং হিউম্যান দুটো পোর্শনে, তাদের নলেজ বেসটাকে অনেকটা স্ট্রং করতে পারে, সেরকম ভাবে সাজানো হয়েছে। এবার একদম ছোট করে একটু এক্সামিনেশন সিস্টেম সম্পর্কে বলি, একদম ছোট করে। সেমিস্টার ওয়াইজ এখানে দেখো পেপারগুলোর নাম দেওয়া রয়েছে, কোন সেমিস্টারে কোন পেপারগুলো তারা করছে। অলরেডি ডক্টর ইমতিয়াজ আলী তিনি পুরো স্ট্রাকচারটা বলে দিয়েছেন, সেটা অলমোস্ট সবকটা সাবজেক্টের জন্য আমাদের একই, আমাদের যে কটা সাবজেক্টের অনার্স এখন দেওয়া হচ্ছে। এবার তাদের পরীক্ষার সিস্টেমের প্যাটার্নটা, ফার্স্ট সেমিস্টারে এই পেপারে পরীক্ষা হবে সিসি 1-2, অর্থাৎ জিওগ্রাফি অনার্স নিয়ে যারা পড়বে তাদের সিসি 1-2 পেপার, তার সাথে এই সিসি 1 বাংলা বা ইংলিশ যেটা সে অফ করবে, আর জিইসি 1। এইভাবে সেমিস্টার 1, এরপরে সেমিস্টার 2, সেমিস্টার 3, এইভাবে পেপারগুলো রয়েছে। এবার এখান থেকে একটা জিনিস আমি একদম ছোট করে যদি হিন্টস দেওয়ার জন্য বলি, তাহলে সেমিস্টার 1-2-তে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে দুটো সেমিস্টার, তাতে তারা দুটো করে অনার্স সাবজেক্ট, অর্থাৎ জিওগ্রাফি দুটো করে পেপার পড়ছে। সেকেন্ড ইয়ারে গিয়ে তারা 3টে করে পেপার পড়ছে, আর থার্ড ইয়ারে গিয়ে ওই সেমিস্টারগুলোতে তারা আবার দুটো করে সাবজেক্টে কোর কোর্স পড়ছে। এছাড়া অন্যান্য কোর্স তো রয়েছে। কেন এই দুটো 3টের কম্বিনেশন? বিকজ তাদের সাথে অন্যান্য যে কোর্সগুলো, অর্থাৎ এসিসি পেপার বা জিইসি পেপার, সেগুলোর যে অপশনগুলো প্রোভাইড করা হয়েছে, সেগুলোর একটা পারফেক্ট ব্যালেন্স করে দেওয়া হয়েছে। এবং তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা সেমিস্টারে কোনটাতে কত ক্রেডিটের পরীক্ষা হবে, সেটারও এখানে একটা রাফ স্ট্রাকচার দেওয়া রয়েছে। এবার একদম ছোট করে একটু বলি, আমাদের জিওগ্রাফির যে স্টাডি সেন্টারগুলো রয়েছে তার ডিটেল লিস্ট ওয়েবসাইটে রয়েছে, ইভেন সমস্ত সাবজেক্টের স্টাডি সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরে যাই। তাও এখানে একদম ছোট করে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে তাদের মধ্যে কোথায় কিরকম ডিস্ট্রিবিউশন, সেটার একটা রাফ ম্যাপিং এখানে করা রয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারছি একদম নর্থ হিলের, দার্জিলিং এর মানে ফুট হিলস থেকে শুরু করে একদম অত্যন্ত সুন্দরবন অঞ্চল, এদিকের একদম ওয়েস্ট পার্ট, এদিকে ইস্ট পার্ট, সমস্ত জায়গাকে জিওস্প্যাসিক্যালি যে ডিস্ট্রিবিউশন রয়েছে স্টাডি সেন্টার, সেগুলোকে খেয়াল করা হয়েছে এবং সেই অনুসারে আমাদের স্টাডি সেন্টার রয়েছে। সেক্ষেত্রে কেন এই ম্যাপিংটা দেখালাম, বিকজ এবার আমি প্র্যাকটিক্যালের পোর্শনটা একটু আসি। সায়েন্স সাবজেক্টগুলোতে যে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে, যেটা খুব টাফ অন্যান্য ওপেন ইউনিভার্সিটি সিস্টেমে, যে কারণে সায়েন্স সাবজেক্টগুলো পড়াটা খুব ডিফিকাল্ট তারা ফেস করে, সেই ব্যাপারটার জন্য আমরা প্র্যাকটিক্যাল পেপারগুলোকে একটা ল্যাবরেটরি ইভ্যালুয়েশন কাউন্সিলিং সেশন, শর্টে LCES বলা হয়, এটাকে করা হয়। যেটা সাধারণত পুজোর সময় যে হলিডে থাকে, লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত 11 দিনের একটা তাদের স্টাডি সেন্টারগুলোতে শেখানো হয়, 12 দিনের মাথায় তাদেরকে পরীক্ষা নেওয়া হয়। এই পুরো সিস্টেমটাকে LCS বলে। সেটা সায়েন্সের যতগুলো সাবজেক্ট রয়েছে, 6টা সাবজেক্ট, সব কটারই হয়। এবং সেক্ষেত্রে
ক্লাব করে হয়। অর্থাৎ সাপোজ নর্থের দিকে আমরা এই যে ম্যাপিং দেখতে পাচ্ছি, নর্থের দিকে যে সেন্টারগুলো রয়েছে তাদেরকে সেখানকার স্টুডেন্টগুলোকে ক্লাব করে কোনো একটা সেন্টারে ফেলা হলো, যেখানে ওই সমস্ত সেন্টারের স্টুডেন্টগুলো যে সেন্টারে এলসিএসটা হচ্ছে সেই সেন্টারে যাবে এবং শিখবে ওই কদিন। সেম ভাবে আমাদের যে সাউথ বেঙ্গল রয়েছে বা ওয়েস্ট পার্ট রয়েছে, ইস্ট পার্ট রয়েছে, সমস্ত দিকে এরকম ক্লাবিং করে রাফলি প্রায় 20 থেকে 24টার মতো সেন্টার প্রত্যেক বছর করা হয়, যেখানে স্টুডেন্টরা এসে শেখে, পরীক্ষা দেয়। যেহেতু হ্যান্ডস অন শেখার ব্যাপার রয়েছে এবং প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অনেকটাই এর উপরে ডিপেন্ড করছে, সেই কারণেই এখানে আমি ম্যাপটা দিকে একটা রাফ ডিস্ট্রিবিউশন দেখালাম। প্লাস এখানে দেখা একটা ছোট্ট করে আমি কয়েকটা জিনিসের লিঙ্ক দিয়ে দিয়েছি, অলরেডি প্রফেসর ঘোষ এগুলো নিয়ে বলেছেন। জাস্ট দুটো ব্যাপার এখানে আমি হাইলাইট করব। এখানে সিলেবাস কোথায় রয়েছে সেগুলোর ব্যাপার দেওয়া রয়েছে, তোমরা আমাদের ওয়েবসাইট T20 যখন ভিজিট করবে সমস্ত জিনিস দেখতে পাবে, সিলেবাস বা স্টাডি সেন্টারের লিস্ট। এটা ছাড়া এমএসইউ যে অডিও ভিডিও লেকচারগুলো রয়েছে, স্টুডেন্ট অনেক সময় ক্লাস করতে পারে না বা অনেক ডিফিকাল্টিস ফেস করে, যে কারণে আমাদের বিভিন্ন কোর্সে সিলেবাস অনুসারে অডিও ভিডিও লেকচার করা হয়েছে। এছাড়াও এমএসইউ ওয়েব রেডিও বলে একটা প্রোগ্রাম রিসেন্টলি লঞ্চ হয়েছে, যেখানে ছোট ছোট কিছু টপিকের ওপরে একটা বিট দেওয়া থাকে, যেখানে স্টুডেন্টরা সেগুলোকে শুনতে পারে। অর্থাৎ অডিও ভিডিও লেকচার অনেক সময় ডাউনলোড করা বা তার ফাইল সাইজ বড় হয় বলে অনেকের ক্ষেত্রে যারা রিমোট এরিয়াতে রয়েছে তাদের একটু প্রবলেম ফেস করতে হয়, যে কারণে সেটাকে দূর করার জন্য এমএসইউ ওয়েব রেডিও রয়েছে। এটা ছাড়া বাকি এমএসইউ লাইভ টিভি স্ট্রিমিং রয়েছে, বাকি এখানে আরো ডিটেল দেওয়া রয়েছে, আমি সেগুলো ডিটেলে যাচ্ছি না। তো তোমরা ওয়েবসাইট ভিজিট করো, এখান থেকে যাবতীয় জিনিস জানতে পারবে। থ্যাংক ইউ ডক্টর মন্ডল, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সায়েন্স সাবজেক্টের বিষয়টি। আমাদের সারা পশ্চিমবঙ্গে 150টি স্টাডি সেন্টার বা লার্নার সাপোর্ট সেন্টার থাকলেও সায়েন্স যেহেতু ল্যাব বেস সাবজেক্ট, তার জন্য আমাদের সব ডিস্ট্রিক্টেই খুব সিলেক্টিভ কিছু লার্নার সাপোর্ট সেন্টার বা কলেজে সেন্টার খোলা হয়েছে। সেগুলো আমরা আমাদের বাড়ির নিকটবর্তী জায়গায় অপশন দিলেই চলে আসবে, ড্রপ ডাউন মেনুতে দেওয়া আছে। আমি যদি জিওগ্রাফি সিলেক্ট করি তাহলে কোন কোন স্টাডিজ কোন কোন ডিস্ট্রিক্টে পড়ানো হয়, কোন সেন্টারে পড়ানো হয়, সেগুলো চলে আসবে। সুতরাং সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। আমি যে কলেজে পড়তে চাই, আমার নিকটবর্তী যে কলেজ আছে সেখানে সায়েন্স নাও থাকতে পারে, তাহলে আমাকে দেখে নিতে হবে আমি জিওগ্রাফি বা বোটানি বা ফিজিক্স অনার্স পড়তে চাইছি, আমার ডিস্ট্রিক্টে কোন কলেজে অ্যাভেলেবল সেটা দেখতে হবে। ড্রপ ডাউন মেনুতে অটোমেটিক চলে আসবে, এগুলো ফিট করা আছে আমাদের সফটওয়্যারে। তো এটা বলা হলো। আর রেসপেক্টিভ কলেজে যোগাযোগ করতে হবে আফটার অ্যাডমিশনটা আমরা পুরোটাই অনলাইনে করছি, কোনো স্টাডি সেন্টার ভিজিট করার দরকার নেই রিগার্ডিং ভেরিফিকেশন। কিন্তু পরবর্তীকালে ওয়ান্স দ্য অ্যাডমিশন ইজ ওভার, অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখান থেকে সমস্ত পরিষেবা নিতে হবে, যেমন স্টাডি মেটেরিয়াল নিতে হবে, এনরোলমেন্ট সার্টিফিকেট নিতে হবে, অ্যাসাইনমেন্টের নাম্বার নিতে হবে, মার্কস নিতে হবে, সব স্টাডি সেন্টারের থ্রু দিয়ে করতে হবে। সুতরাং স্টাডি সেন্টারটা আমাদের নিয়ারেস্ট হলেই ভালো। এরপরে আমি ডেকে নেব শ্রী সুদর্শন রায়, কমার্সের সহকারী অধ্যাপক। সুদর্শনকে রিকোয়েস্ট করব আপনি কমার্সের বিষয়ে একটু বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আজকে আমরা যেটা এখানে আলোচনা করতে চলেছি, আমরা শুরুতেই আলোচনা করেছি আমাদের যে বেসিক স্ট্রাকচার বা বেসিক যে রুলস অ্যান্ড রেগুলেশন, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, সেগুলো নিয়ে আমি আর বিশেষ আলোচনা করছি না। আমরা চলে যাই আমাদের কমার্স রিলেটেড পেপার এবং তার স্ট্রাকচার কি এবং কিভাবে আমরা তার চয়েস করব, যেটা স্যার বললেন। যেটা আমরা আলোচনা থেকে এটা উঠে এলো যে আমাদের 14 কোর কোর্সেস যেটা আমাদেরকে পড়তে হবে। কমার্সেও তার ব্যতিক্রম কিছু নয়, কমার্সেও তাই পড়তে হবে। আমরা জাস্ট তার যে অ্যালোকেশনটা আমরা একটু দেখে নিই। দেখো আমাদের দেয়ার আর 6 সেমিস্টার্স, সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6 লাইকওয়াইজ। তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটা কেমন আছে? 2, 2, 3, 3, 2, 2। তার মানে আমাদের সেমিস্টার 1 এ আছে দুটি মানে কোর কোর্সেস, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। ঠিক একই রকম ভাবে সেমিস্টার 2 তে আমরা দেখতে পাবো কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। আমরা সেমিস্টার 3 তে দেখতে পাবো দেয়ার আর 3 কোর কোর্সেস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 মানে অ্যাডভান্স, এটা কর্পোরেট অ্যান্ড লেবার লস, বিজনেস কমিউনিকেশন, আমরা এটা দেখতে পাবো। অ্যান্ড ফোর্থ সেমিস্টারেও আমরা দেখতে পাবো দেয়ার আর 3 কোর কোর্সেস, ডাইরেক্ট ট্যাক্সেশন, ইনডাইরেক্ট ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এবং 5 and 6 এও আমরা দুটি করে কোর কোর্সেস আমরা দেখতে পাবো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং হচ্ছে সেমিস্টার 5, and 6 এ আমরা দেখতে পাবো বিজনেস এথিক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশন। এটা থেকে
এই কনক্লুশনে আমরা আসতে পারি যে আমরা কোর কোর্সগুলো আমরা বাকি লিডিং যে ধরনের ইউনিভার্সিটিগুলো আছে তাদের সিলেবাসকে মাথায় রেখে আমরা কিন্তু বিশেষ নজর দিয়েছি অ্যাকাউন্টিং রিলেটেড পেপার, আমরা বিশেষ নজর দেওয়া হয়েছে কস্টিং রিলেটেড পেপার, নজর দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট রিলেটেড পেপার, এবং আমরা বিশেষ ফোকাস রেখেছি ট্যাক্সেশন রিলেটেড পেপার। যার ফলে আমরা আর বাকি যে রেগুলার বা আমরা যে ধরনের কনভেনশনাল ইউনিভার্সিটির কথা বলে থাকি সেখান থেকে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি আর পিছিয়ে রইল না, এবং তার সিলেবাস স্ট্রাকচার তো আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা ফ্যাকাল্টির দিক দিয়েও আমরা হয়তো সেটা আলোচনা এখানে করলাম না। ফ্যাকাল্টিও এখানে আমাদের আছে, দেয়ার আর 3 professors, 1 associate professor, and I myself, Sudarshan Rai, assistant professor. নেক্সট আমরা যেটা দেখব আমাদের চয়েস সিলেকশন অফ পেপারস। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা বিশেষভাবে বলবো যে সিলেকশন অফ পেপারে কমার্স কিন্তু বেশ খানিকটা এগিয়ে। দেখো আমরা এখানে সিলেকশনের দিক দিয়ে আমরা দেখছি যে আমরা এখানে ইকোনমিক্স রিলেটেড পেপার আমরা সিলেক্ট করতে পারবো, আমরা সোশিওলজি রিলেটেড পেপারও করতে পারি, আমরা জিওগ্রাফি রিলেটেড করতে পারি। আমরা যে কোনো একটা অপ্ট করবো এখান থেকে, গ্রুপ থেকে করবার পর আমরা সেখান থেকে আমরা GE1, GE2, GE3, GE4 অর্থাৎ যে গ্রুপ সিলেক্ট করলাম সেই গ্রুপ থেকে আমরা 4টি পেপার আমাদেরকে কিন্তু নিতে হবে। তাহলে আমরা ইকোনমিক্স রিলেটেড স্পেশালাইজড হতে পারি, সোশিওলজি রিলেটেড হতে পারি, জিওগ্রাফি রিলেটেড হতে পারি, আমরা যেখানে কমার্স পড়ছি। তো এটা কিন্তু আমাদের একটা বিশেষত্ব। আর এর পাশাপাশি আমরা কিন্তু আরো খানিকটা আমরা এখানে আরেকটু ফোকাস করি, আমরা সিলেকশন অফ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সও কিন্তু আমাদের এখানে আছে, যেটা কিনা আমরা সবসময় সব ইউনিভার্সিটিতে কিন্তু আমরা এটা পাই না। মানে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সে কিন্তু আমরা চয়েস বা সিলেকশন অফ চয়েস কিন্তু আমাদের থাকে না নরমালি, আমরা কিন্তু এখানে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। আমরা এখানে আরো দেখতে পাবো যে আমাদের আমাদের যেটা DSEC 1, 2, 3, 4 আমরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা চয়েস পাচ্ছি। আমরা কর্পোরেট অ্যাকাউন্টিং নিতে পারি, আদারওয়াইজ আমরা ট্যুরিজম ম্যানেজমেন্ট নিতে পারি, আমরা ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর নিতে পারি, আমরা না হলে রিটেল ম্যানেজমেন্ট নিতে পারি, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যানালাইসিসও নিতে পারি, আমরা না যদি সেটা মনে না হয় তাহলে আমরা লজিস্টিক ম্যানেজমেন্ট নিতে পারি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না নিয়ে আমরা নন প্রফিট অর্গানাইজেশন ম্যানেজমেন্ট নিতে পারি। তার মানে আমাদের কি হয়ে গেল, আমাদের কোর কমার্স রিলেটেডও আমরা থাকতে পারি, আমরা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গাতেও আমরা কিন্তু মুভ করতে, এবং এটা কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। যার ফলে বলা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কমার্স করলে তোমরা পাবে চয়েস বেস ইন ট্রু সেন্স, সেটা কিন্তু বলা যায়। এবং তার পাশাপাশি আমরা কিন্তু আরো একটা বিশেষত্ব কমার্সের মধ্যে আমরা যেটা রাখতে পেরেছি, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা পেপার কিন্তু তুমি তোমার ওন ল্যাঙ্গুয়েজে পড়তে পারবে, দ্যাট ইজ বেঙ্গলি, যেটা কি না নর্মালি আমরা সাধারণ ইউনিভার্সিটিগুলোতে আমরা সুযোগ পাই না। সেটা মার্কেটে সবসময় বাংলা বই সেইভাবে সব পেপারের কিন্তু অ্যাভেলেবেল থাকে না, সেটা ইউনিভার্সিটির তরফ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। যার ফলে আর যে ম্যাটেরিয়াল গুলোর কথা বলা হচ্ছে SLM গুলো, সেগুলো তোমরা দেখবে হার্ড কপিতে তো পাবেই, যারা হার্ড কপি মানে হয়তো স্টাডি সেন্টার দূরে বা হয়তো কোনো কারণে নিতে পারোনি, তারা কিন্তু ওয়েবসাইট থেকে অনলাইন সার্ভিসেস থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যার ফলে আমরা কিন্তু বিশেষভাবে আমরা যে জায়গাগুলো আমরা দেখলাম যে চয়েস বেস ইন ট্রু সেন্স, আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি যে আমাদের বইগুলো বা আমাদের SLM গুলো, স্টাডি ম্যাটেরিয়াল গুলো আমরা কিন্তু বাংলাতে পাচ্ছি। এছাড়াও আমাদেরকে যেটা পড়তে হয় স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এখানে আমরা দেখব 2টি পেপার, যেটা কিনা আমরা কম্পিউটারের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন বিজনেস অ্যান্ড ই বিজনেস, যেটা আজকে মডার্ন বিজনেস লার্নিং এ কিন্তু বিশেষ প্রয়োজন, এবং যেটাকে আমরা বলা যেতে পারে যে মানে মডার্ন টুল, মানে ই বিজনেস বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু আজকে আমাদের ডেইলি লাইফে বিশেষ প্রয়োজন। আজকে দেখো এই যে আমরা মিট করছি তোমাদের সঙ্গে, বা এটাও কিন্তু আমাদের এই কম্পিউটারের সাহায্যে বা আমরা মডার্ন টেকনোলজির সাহায্যে কিন্তু আমরা এটা করতে পারছি। সুদর্শন বাবু কিছু ঠিকই বলেছেন, খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন আমার বক্তব্য। এখানে আমি একটু, যেহেতু আমিও এই কোর্স ডেভেলপমেন্টের সাথে যুক্ত ছিলাম, আমি একটু বলি যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে আমাদের জেনারেল ইলেকটিভ কোর্সের দুটো করে আসবে, G1 and 2 ফর ফার্স্ট সেমিস্টার, আর সেকেন্ড সেমিস্টারে G3 and 4। এখানে আমাদের সিলেকশনটা এইভাবে করতে হবে, যদি আমি ইকোনমিক্স গ্রুপ থেকে নিই তাহলে বিজনেস ইকোনমিক্স পড়তে হবে, বিজনেস ম্যাথমেটিক্স পড়তে হবে, স্ট্যাটিস্টিক্স ফর বিজনেস ডিসিশন আর ইন্ডিয়ান ইকোনমি। এইটা আমি আমার যারা ভর্তি হতে চাই কমার্স অনার্স, তাদেরকে আমি সাজেস্ট করবো এই গ্রুপ 1টা সিলেক্ট করতে, HEC ইকোনমিক্স গ্রুপ থেকে সিলেক্ট করার কথা বলবো। যদি না করতে চায়, তারা সোশিওলজি যদি করতে চায়, তাহলে সোশিওলজি এমনভাবে আমরা ডিজাইন করেছি কোর্স স্ট্রাকচারটা,
সোশিওলজি করে তারা পরবর্তীকালে এমএসডব্লিউ করতে পারবে, কারণ ওখানে এলিভেশনের সুবিধা আছে। একইভাবে জিওগ্রাফি গ্রুপ থেকে যদি নেয় তাহলে তারা রুরাল ট্যুরিজম ম্যানেজমেন্টের দিকে যেতে পারবে। তাহলে আমরা সবসময় চেষ্টা করেছি, ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি, এমপ্লয়মেন্টের দিকটা আমরা চিন্তা করেছি যে আমাদের কমার্সের যারা স্টুডেন্ট তারা যদি সোশিওলজি পড়ে তারা পরবর্তীকালে এমএসডব্লিউ করতে পারবে, এখানে একটা বিশাল কাজের পরিধি আছে। একইভাবে জিওগ্রাফি যদি নেয় তারা তারা ট্যুরিজম ম্যানেজমেন্টের দিকে একটা ইনক্লাইনেশন থাকতে পারে। কিন্তু আমি সাজেস্ট করব ইকোনমিক্স থেকে নিতে, কারণ আমার পরবর্তী যে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সের কথা বলা হলো সেখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা স্পেশালাইজেশনের দিকে যাচ্ছি। হ্যাঁ, সেটা আমি যাচ্ছি। আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ইকোনমিক্স গ্রুপ থেকে যদি আমি নিই আমি বেঙ্গলি মেটেরিয়াল পাবো। ফর দ্য টাইম বিং সোশিওলজি এবং জিওগ্রাফিতে আমাদের মেটেরিয়াল আছে, কিন্তু সেটা ইংলিশ ভার্সনে আছে। ইন ডিউ কোর্স অফ টাইম আমরা বাংলায় দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমরা কেবলমাত্র ইকোনমিক্স যে G1, 2, 3 বলা হলো ইকোনমিক্স গ্রুপ থেকে, সেগুলো আমাদের বাংলায় ডেভেলপ হয়েছে। ডিসিপ্লিন স্পেসিফিক প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে দুটো করে অপশন দেওয়া হয়েছে, ডিসিপ্লিন 1, 2, তার মানে কি ফার্স্ট পেপারেরই দুটো অপশন, একটা কর্পোরেট অ্যাকাউন্টিং, ট্যুরিজম ম্যানেজমেন্ট। প্রথম যেগুলো আছে 11, 22, 31, 11, 21, 31, 41, এইগুলো যদি নেওয়া যায় স্পেশালাইজড এবং অ্যাকাউন্টিং অনার্স নিয়ে আমরা বেরোবো। অন্যগুলো যদি আমি পড়ি ট্যুরিজম ম্যানেজমেন্ট বা রিটেল ম্যানেজমেন্ট বা লজিস্টিক্স ম্যানেজমেন্ট, নন প্রফিট অর্গানাইজেশন, এটা কিন্তু স্পেসিফিক এরিয়া হয়ে গেল। আমি আগেই বলেছি জিওগ্রাফি যদি জিই রাখি তাহলে আমি ট্যুরিজম ম্যানেজমেন্ট নিতে পারি। হ্যাঁ, ট্যুরিজম ম্যানেজমেন্ট নিলে আমার রিটেল ম্যানেজমেন্ট হাউ টু এক্সপ্যান্ড মাই বিজনেস। একইভাবে লজিস্টিক্স হাউ টু ব্রিং দ্যাট প্রোডাক্ট টু দ্য হাউস হোল্ড, লজিস্টিক্স ম্যানেজমেন্ট আর নন প্রফিট অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। তাহলে এইভাবে কম্বিনেশন গুলো আমাদের বেছে নিতে হবে। কিন্তু আমি যখনই সিলেক্ট করবো DSCO 1 তখন কিন্তু অটোমেটিক 21, 31, 41 চলে আসবে। পরবর্তীকালে আমি আর চেঞ্জ করতে পারবো না। আমি যদি 12 সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি 22, 32, 42 চলে আসবে। এটা সিস্টেমে করা আছে। সুতরাং আমি যখন DSEC করবো, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স সিলেক্ট করবো, তখন আমাকে দেখে নিতে হবে আমি কর্পোরেট অ্যাকাউন্টিং করবো না ট্যাক্স ট্যুরিজম ম্যানেজমেন্ট করবো। যদি আমি 12 সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি 22, 32, 42 এগুলো চলে আসবে, কারণ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আমাকে এগুলো সিলেক্ট করে নিতে হচ্ছে। আর আমি যদি 11 সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি 11, 21, 31, 41 এইভাবে আসবে। সুতরাং চয়েসটা খুব ইম্পর্টেন্ট। 11, 21, 31, 41 এগুলো সবই কিন্তু বাংলায় স্টাডি মেটেরিয়াল, কিন্তু যেগুলো পিঙ্ক কালারে আছে, যেগুলো একটু অন্য ধরনের 12, 22, 32, 42 এগুলো কিন্তু আমাদের ইংলিশ মেটেরিয়াল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো আমাদের সব ডিসক্লোজারে লেখা আছে কোনটা বাংলায় মেটেরিয়াল, কোনটা ইংরেজিতে মেটেরিয়াল। নেক্সট সেকশনে যাও, নেক্সট স্লাইডে। এখানে আমাদের স্কিল এনহ্যান্সমেন্টের কথা বলা আছে। আমাদের কমার্স গ্রাজুয়েট যারা হবে এবং এই যে নিউ নর্মালের কথা বলছি, সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের ছেলেমেয়েরা যারা কমার্স অনার্স নিয়ে বেরোবে তারা কিছু কাজ শিখে বেরোক। সেই জন্য আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন রেখেছি, বিজনেস রেখেছি। এটাই কিন্তু এখন ফ্লারিশিং এরিয়া, এক্সপ্যান্ড করছে, মার্কেট এক্সপ্যান্ড করছে। কিভাবে এক্সপ্যান্ড করছে? আমাকে বিজনেস জানতে হবে, আমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন জানাতে হবে। তাহলে আমরা এইগুলো যদি জানতে পারি তাহলে আমি পরবর্তী জীবনে আমি এগুলো অ্যাপ্লাই করতে পারবো এবং আমার এমপ্লয়াবিলিটিটা অনেক বাড়বে। যেহেতু কমার্স বলছি, আমরা এমপ্লয়াবিলিটির দিকটা নজরে রেখেছি। এই যে কম্বিনেশনগুলোর কথা বললাম, ট্যুরিজম ম্যানেজমেন্ট, রিটেল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এইগুলো করলে কিন্তু আমার এমপ্লয়াবিলিটিটা অনেকটাই বাড়বে অন্যান্য ইয়ের থেকে। সুতরাং আমি বলবো যে সঠিকভাবে চয়েস করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একবার আমি চয়েসটা সিলেক্ট করে দিলে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন পরবর্তীকালে আমি আর চেঞ্জ করতে পারবো না। এই হচ্ছে আমাদের কমার্স বিষয়ের বিষয়বস্তু। এরপর আমি ইনভাইট করব শ্রী মনোজ হালদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পল সায়েন্স। উপস্থিত ডিরেক্টর শিকা, উপস্থিত আছেন ডিরেক্টর স্কুল অফ সোশ্যাল সায়েন্স এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের সম্ভাব্য শিক্ষার্থী বন্ধুরা এবং তাদের অভিভাবক অনেকে আছেন বলে আমি মনে করছি। প্রথমেই আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ডিরেক্টর স্যার আমাদের বলে দিয়েছেন আমরা কোন বিষয়টাকে ফোকাস করবো। আমার লক্ষ্য হবে যে আজকের দিনে দাঁড়িয়ে পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলোকে কিভাবে আমরা সিলেবাসে ইউজ করেছি এবং আমাদের সম্ভাব্য শিক্ষার্থী বন্ধুদের ভবিষ্যৎ জীবনে কিভাবে সাহায্য করতে পারি আমি সেই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই বলি, এই মুহূর্তে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, আপনারা যারা ভর্তি হতে চলেছেন তাদের সিলেবাসটা ভারতবর্ষের অন্যান্য ইউনিভার্সিটির প্রায় সমতুল। সুতরাং
অন্যান্য রেগুলার ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গের বাইরেও যে সমস্ত ইউনিভার্সিটি গুলো রয়েছে তাদের সিলেবাসের প্রায় সমতুল্য আমি বলছি। এইবার আমাদের কিছুটা সুযোগ ছিল আমাদের মনের মতো করে সিলেবাসটাকে তৈরি করার, আমরা সেটা করেছি আমাদের শিক্ষার্থীদের সুযোগের কথা ভেবে। তো আমি সেই ক্ষেত্রে কয়েকটা কথা বলবো। যে প্রথমে বলি, আমাদের সাবজেক্টটা যেহেতু ভীষণই ডাইনামিক, সেই জায়গা থেকে আমাদের যে চয়েসের অপশন ছিল কোন কোন বিষয়গুলোকে আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করবো, সেইখানে আমরা দেখেছি আমরা এই ডাইনামিক একদিকে পাশাপাশি আমাদের শিক্ষার্থী বন্ধুদের আগামী কর্মজীবনে কিভাবে সাহায্য হতে পারে সেই বিষয়গুলো আমরা ধরার চেষ্টা করেছি। তো আমি এখানে সোশিওলজি আমি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা একটু দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে প্রথমে বলে নিই, যারা এই সবেমাত্র হায়ার সেকেন্ডারি পাস করেছেন তাদের সামনে এখন নতুন নতুন কোর্স প্রোগ্রাম যা বলবো সেগুলো অনেকটা নতুন মনে হবে। তবে যারা অভিভাবক আছেন সহজেই বুঝবেন। আগে যেমন আমাদের অনার্স পেপার পড়তে হতো 8টি, এখন আমরা সেই স্ট্রাকচার বদলে গেছে। এখন 14টি পেপার বা আমরা যেটাকে বলি কোর্স, সেগুলোকে আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। সেই সাথে জেনারিক ইলেকটিভ, ডিসিপ্লিন স্পেসিফিক, এইগুলো আমাদের পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে রয়েছে। যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেবেন তারা সিসি বা কোর কোর্স, যেটাকে আমরা প্রথাগতভাবে অনার্স সাবজেক্ট বলি সিসি, সেই সিসি বা কোর কোর্সের 14টি কোর্স থাকবে এবং তার সাথে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সও আমাদের থাকবে। আর যারা অন্যান্য ডিসিপ্লিনে ভর্তি হয়েছেন, ধরো যাক সোশিওলজিতে অনার্স নিয়েছেন বা হিস্ট্রিতে অনার্স নিয়েছেন, তারাও জেনারিক ইলেকটিভ হিসেবে আমাদের পলিটিক্যাল সায়েন্সকে অর্থ করতে পারে। সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখেছি, আপনারা আমাদের যে প্রসপেক্টাস দিয়েছি সেখানে পেজ নাম্বার 20, সেখানে আমরা ডিটেলটা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের পলিটিক্যাল সায়েন্সে কি বিষয়গুলো আছে। আচ্ছা, আমাদের 14টা পেপার রয়েছে কোর্স। সেখানে পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থট, কম্পারেটিভ পলিটিক্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমরা এবং সাথে সাথে অবশ্যই ইন্টারন্যাশনাল রিলেশনস। আপনারা এখানে লক্ষ্য করলেই দেখবেন যে পলিটিক্যাল সায়েন্সের বেসিক যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো যেমন আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এবং ইন্ডিয়ান পলিটিক্যাল থট রয়েছে। ইন্ডিয়ান পলিটিক্যাল থটে আমরা অ্যানশিয়েন্ট বা মিডিয়েভাল পলিটিক্যাল থট এবং মডার্ন পলিটিক্যাল থট রেখেছি দুটো পেপারে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে দুটো পেপার বা কোর্স রয়েছে। আর এছাড়াও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এবং ইন্টারন্যাশনাল রিলেশনস রয়েছে আমাদের কোর কোর্সের মধ্যে। ডিএসি বা ডিসিপ্লিন স্পেসিফিক যে কোর্স, তার ভিতরে রয়েছে হিউম্যান রাইটস। প্রথম 1 নম্বর পেপারে রয়েছে হিউম্যান রাইটস, নাম্বার 2-তে আছে ওমেন পাওয়ার এন্ড পলিটিক্স, 3-তে আছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স এবং 4-এ রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি এবং 5-এ আছে সাউথ এশিয়া। আমি যদি এই বিষয়গুলো দেখি তাহলে দেখা যাবে যে বর্তমান দিনের যে কম্পিটিটিভ এক্সাম, বিশেষত আমাদের একাডেমিক লাইনে যারা শিক্ষকতায় আসতে চান তাদের জন্য যেমন সুবিধা হবে, বিশেষত আমি যদি বলি ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্ব দিয়েছি কোর কোর্সের মধ্যে এবং আমরা পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনসকে আমরা উভয় জায়গায় রেখেছি। যেটা ডিগ্রি আন্ডারগ্রাজুয়েট যদি আপনারা এগুলো করতে পারেন তাহলে মাস্টার্সে গিয়ে আপনাদের স্পেশালাইজেশনের যে জায়গা সেখানে অনেকটাই সুবিধা হবে। আরো পরের ধাপে গিয়ে যদি বলি, আপনারা যারা কলেজ সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে চান বা প্ল্যান করেছেন তাদের ক্ষেত্রে একটা জায়গা খুলে যাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিসিপ্লিন বা পেপার, সেইখানেও কিন্তু আপনারা এলিজিবল। এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা পড়ার জন্য আপনারা এখন থেকেই অনেকটাই এগিয়ে যাবেন। যারা মাস্টার্স বা তার পরবর্তীকালে কলেজ সার্ভিসের জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চাইছেন, তারা যদি আমাদের এই সাবজেক্ট চয়েস করেন, বিএসসি এবং কোর কোর্সের ভিতরে আমরা বেশ কয়েকটা পেপার রেখেছি, আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো বিষয়টাই একদম প্রিলিমিনারি লেভেল থেকে আপনাদের একটা বেসিক আইডিয়া আমরা এখানে দিতে পারবো এবং পরবর্তীকালে আমাদের এখানে মাস্টার্স ডিগ্রিতে এর কন্টিনিউয়েশন আমরা মাস্টার্স ডিগ্রিতেও আমরা পড়াতে পারবো, যাতে
করে আপনারা আগামী দিনে কলেজ সার্ভিস সেগমেন্ট নিয়ে আপনাদের পছন্দের সাবজেক্ট চয়েস করে এবং সেখানে সাফল্যের অনেকটাই কাছাকাছি পৌঁছতে পারবেন বলে আমরা মনে করছি। আর এছাড়াও কিছু থিওরি পেপার আমি একটু আগে বললাম, থিওরি এবং যেগুলো একদম বেসিক, সেগুলো আপনি যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক থিওরি এবং পলিটিক্যাল সায়েন্সের বেসিক থিওরি, এখানে অনেকটা কমন জায়গা আছে। যেমন আমাদের কম্পারেটিভ পলিটিক্স যেমন কোর কোর্সে রয়েছে, আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর কোর্সে রয়েছে। সুতরাং এই কোর কোর্সের সাবজেক্ট গুলোতে যারা পলিটিক্যাল সায়েন্স নিতে চাইছেন, যদি এখন ডিডিটি বা আন্ডার গ্রাজুয়েটে যদি এই কোর কোর্সটা ভালো করে পড়ে নিতে পারেন, তাহলে মাস্টার্স এবং তারপরে আপনারা কলেজ সার্ভিস বা যে চাকরির জন্য যে সমস্ত পরীক্ষা দেবেন সেগুলোতে আপনারা অনেকটা এগিয়ে যাবেন বলে আমরা মনে করছি। এছাড়াও আমি মনে করি যে আমাদের যে সিলেবাসের স্ট্রাকচারটা করা হয়েছে, এটা শুধুমাত্র কলেজ সার্ভিস স্কুল সার্ভিসটাই নয়। আপনারা জানেন পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষা আছে, আমাদের ইউপিএসসি এক্সামের জন্য যে পরীক্ষা রয়েছে, এখানে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় জায়গা আছে, ইলেকশনস একটা বড় জায়গা আছে, ইন্ডিয়ান পলিটিক্স এন্ড গভর্নমেন্টের একটা বড় জায়গা আছে। আমাদের সিলেবাসটা একটু স্ট্রাকচারটা যদি দেখেন, তাহলে আমাদের কোর কোর্সের মধ্যে এই সবগুলো রাখা আছে। এবং সবথেকে মজার কথা হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি শুধুমাত্র সিলেবাসটা আপলোড করেই আমরা দায়ী সারি না, আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে অন্তত এই সিলেবাসটা কভার করে যাবে তার একটা স্টাডি ম্যাট বা ইনিশিয়াল একটা বই তাদের হাতে আমরা পৌঁছে দিই, যাতে করে এই সিলেবাসটা একটা সামগ্রিক রূপরেখাটা আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে পরিষ্কার হয়ে যায়। এবং পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার শেষে রিলেটেড যে রেফারেন্স লিস্ট আমরা দিয়ে থাকি বা দিচ্ছি এই সিবিসিএস সিলেবাসের যে এসএমএ হচ্ছে, তাতে করে আমাদের শিক্ষার্থী বন্ধুদের পাঠে অনেকটাই সুবিধা হবে বলে আমি মনে করি। তবে এটুকুই বলি, এবং আপনারা আবার বলি, বারবার বলছি, আপনারা একটু আমাদের প্রসপেক্টাসটা দেখবেন, যেখানে প্রত্যেকটা পেপারের আউটলাইন একটা বুঝে যাবে নামটা দেখেই। সুতরাং আমাদের পলিটিক্যাল সায়েন্স করুন এবং ডিএসসি, জেনারেল ইলেকটিভ এবং কোর কোর্সের যে বিষয়গুলো রয়েছে একবার দেখে নেবেন। এবং অপশন যেহেতু সিলেকশনের অপশন রয়েছে, জেনারিক হিসাবে আপনারা কি নিতে পারেন। আপনার পলিটিক্যাল সায়েন্স যখন জেনারিক অনার্স পড়ছেন, তখন জেনারিক হিসাবে আপনারা হিস্ট্রি এই রিলেটেড বেশ কিছু পেপার রয়েছে, সেখানে আপনারা চয়েস করতে পারেন। বা কোন পেপার হতে পারে, যারা হিস্ট্রিতে পড়তে চাইছেন অনার্স, তারা আমাদের জেনারিক পলিটিক্যাল সায়েন্সটা নিতে পারবেন, যাতে করে আপনাদের সাবজেক্টের ট্রেনিংটা আরো সুন্দর হবে বলে মনে করছি। থ্যাংক ইউ মিস্টার হালদার। আপনি খুব সুন্দরভাবে বলেছেন পলিটিক্যাল সায়েন্স পড়ে কি কি কাজের সুযোগ সুবিধা আছে, কোথায় হায়ার স্টাডিজের কি সুবিধা আছে, কাজের জায়গায় কি সুবিধা আছে, বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি সুবিধা আছে, খুব সুন্দরভাবে বলেছেন। তবে আজকের এই আলোচনা থেকে আমরা চেষ্টা করলাম যে কি কি বিষয়ে আমরা চয়েস করতে পারি। আমরা যে নতুন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাত্রা শুরু করতে চলেছি, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, যারা এইচএস পাস করে এসছে সবে, বা পুরোনো বিগত বছরে এইচএস পাস করে তাদের হঠাৎ মনে হয়েছে যে আমাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা করা দরকার, তাদের জন্য কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একটি অ্যাপ্রোপ্রিয়েট ইউনিভার্সিটি, যেখানে আমরা সিবিসিএস এর মাধ্যমে যে ইউজি ডিগ্রি প্রোগ্রাম 14টি সেগুলো আমরা পড়াচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা স্বাধীনতার কথা বলছি, চয়েসের কথা বলছি। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আমাকে এইগুলো চয়েসগুলো এক্সারসাইজ করে নিতে হবে, সেটা প্রোগ্রামের ক্ষেত্রে, সেটা লার্নিং সাপোর্ট সেন্টারের সিলেকশনের ক্ষেত্রে, কোর্সের ক্ষেত্রে। যখন আমার প্রোগ্রাম ফিক্সড হয়ে গেল, আমি ইংলিশ বা বাংলা বা ফিজিক্স বা হিস্ট্রি বা কমার্স বা জিওগ্রাফি যাই পড়ি না কেন, আমি প্রোগ্রামটা যখন ফিক্সড করলাম, আমি যদি স্টেপ বাই স্টেপ যাই, তখন তারপরে আমাদের এলএসসি সিলেকশন আসবে। আমি পোর্টালটার কথা বলছি, এলএসসি সিলেকশনের কথা আসবে। আমি যে ডিস্ট্রিক্টে বসবাস করি, সেই ডিস্ট্রিক্টে আমার নিয়ারেস্ট যে স্টাডি সেন্টারগুলো আছে, সেগুলো ড্রপ ডাউন মেনুতে নামবে, আমি সেই স্টাডি সেন্টারটা সিলেক্ট করব। এগুলো হয়ে যাওয়ার পর আমাদের চয়েস অফ কোর্স আসবে। আমি যে বিষয়ে অনার্স করবো সেগুলো তো ফিক্সড, কোর কোর্সগুলো ফিক্সড, কোর্সগুলো ফিক্সড হয়ে গেল, এই সিসি2 ফিক্সড, ইএনভিএস ফিক্সড। এইবারে আমাদের সিলেকশন করতে হবে জেনারেল ইলেকটিভ কোর্স, মানে ফার্স্ট সেমিস্টারে 1-2, সেকেন্ড সেমিস্টারে 3-4। আমি প্রথম বছর যেটা সিলেক্ট করব, আমি পরের যে 3টে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে একটা সিলেকশনের ব্যাপার আছে। প্রত্যেকটা ডিসিপ্লিন বা প্রত্যেকটা অনার্স যে ডিসিপ্লিন আছে, তার আন্ডারে বিভিন্ন ধরনের জেনারেল ইলেকটিভের কথা বলা হচ্ছে। যদি আমি কমার্সের কথাই বলতে পারি, কমার্সের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম ইকোনমিক্স এর একটা গ্রুপ আছে, সোশিয়োলজির একটা গ্রুপ আছে, জিওগ্রাফির একটা গ্রুপ আছে। আমি যে গ্রুপটা সিলেক্ট করবো সেই গ্রুপ থেকেই 4টে আসবে। এরকম প্রত্যেকটা
ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রত্যেকটা অনার্সের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য, সেটা একটু মাথায় দেখে নিতে, ভালো করে দেখে নিতে হবে। একইভাবে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, ইলেকটিভ কথাটা যেখানে আছে সেখানে আমাদের সিলেকশনের ব্যাপার আসছে। স্যার সেখানেও একের অধিক যদি পেপার থাকে, সেখানে আমি ফার্স্ট ইয়ারে যে সিলেক্ট করবো যে পেপারটা, যে কোর্সটা, সেটা পরবর্তী যে সেমিস্টার গুলো আছে, অ্যালোটেড পেপার আছে, অ্যালোটেড কোর্স আছে, সেগুলোই চলে আসবে। তাহলে এইভাবে আমাদের কোর্সের সিলেকশনটা বজায় রাখতে হবে। আমি স্যার বিশ্বজিৎ ঘোষ বলছিলাম, দুর্গাপুর স্টাডি সেন্টারে আমি ফার্স্ট ইয়ারে পড়ি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্যার বলছিলাম পুরোনো যেটা বিডিপি ছিল সেটা এখন ইউজি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে ভবিষ্যতে? না না, আপনি তো এক্সিস্টিং স্টুডেন্ট, হ্যাঁ স্যার। তাতে অসুবিধা নেই। দুটোই ইউজি, বিডিপি ইউজি সেম, নমেনক্লেচারটা আলাদা। এটা এই বছরে যারা পড়তে হচ্ছে তাদের ক্ষেত্রে এটা নামটা চেঞ্জ আমরা করেছি অ্যাজ পার ইউজিসি গাইডলাইন। ঠিক আছে? হ্যাঁ, আমি সুপ্রিয়। বাগনান থেকে সুপ্রিয় সামন্ত কথা বলছি। আমি একটা স্কুলের প্রধান শিক্ষক, আচ্ছা, এবং আপনাদের যে নতুন করে সিবিসিএস সিস্টেমে আপনারা যে ঢুকেছেন, হুম, এবার থেকে চালু করছেন, এই খবরটা আমি আমার স্কুলের ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে যেসব ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাস করলো, কলেজে ভর্তি হবে, তাদের গ্রুপে আপনাদের সমস্ত ইনফরমেশন গুলো আমি শেয়ার করেছি। চ্যাট বক্সে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, 1/1/2021 17 বছর বয়স হতে হবে। এইটা স্যার এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে এরকম অনেক স্টুডেন্টের ক্ষেত্রে 17 বছর বয়স হবে না। তারা ভারতবর্ষের যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে রেগুলার মোডে কোর্স করতে পারবে, মেডিকেল হোক, নার্সিং হোক। সেখানে কোথাও 1/1/2021 17 বছর বয়স হতে হবে এইটা বলা নেই। এই মানে নীতিগত যে সিদ্ধান্ত, বয়সের এই বারটা, এইটা কি স্যার কোনোভাবে রিমুভ করা সম্ভব? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমি আপনাদের কোর্স স্ট্রাকচারটা দেখেছি, এবং কমার্সের যিনি বললেন, আমি কমার্সটা ভালো করে দেখিনি, কিন্তু উনি বলার পর আমার অত্যন্ত মানে চমৎকার লেগেছে, মানে আপনাদের ভাবনা চিন্তাগুলো। একটা জিনিস আমি নোট করেছি, সেটা হচ্ছে যে আপনারা সায়েন্স জেনেরিকের ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল রাখেন। যেমন কেউ যদি কেমিস্ট্রি জেনেরিক রাখে, সে 4টে পেপার কেমিস্ট্রি দেবে, কিন্তু তার মধ্যে কোনো প্র্যাকটিক্যাল নেই। বা জুলজি বা বোটানি বা ফিজিক্স জেনেরিক নিচ্ছে, কিন্তু তাতে কোনো প্র্যাকটিক্যাল নেই। এইটা কোনো আপনারা কি সচেতন ভাবে করেছেন যে প্র্যাকটিক্যালটা যেহেতু ওপেন সিস্টেমে করানো একটু মানে সময় জোগাড় করা একটু কষ্টকর, তাকে তার কোর কোর্স গুলোর প্র্যাকটিক্যাল করাতে হবে, আবার জেনেরিকের প্র্যাকটিক্যাল করাতে হবে। কয়েকটা ক্ষেত্রে বোধহয় দেখলাম যে ডিএসসি তেও প্র্যাকটিক্যাল আছে। তা সেক্ষেত্রে সময়ের জন্য কি এইটা বাদ দিয়ে দিয়েছেন? আর একটা বলতে চাচ্ছি যে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে আপনাদের জেনেরিকের ব্যাপারটা একটু ব্যতিক্রমী হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কি করে, ওরা 2টো সেমিস্টারে একটা জেনেরিক নেয়, আর 2টো সেমিস্টারে অন্য একটা জেনেরিক বিষয় নেয়, এবং তার ফলে আমি লক্ষ্য করে দেখেছি মানে তারা ওই দুটো বিষয়, যে দুটো বিষয় জেনেরিক নেয়, সেই দুটো বিষয় খুব ভালোভাবে যে দখল আনতে পারে তা কিন্তু নয়। আমরা যখন অনার্স পড়েছি, মানে এখন থেকে বহু বছর আগে, তখন আমরা 2টো পাস পেপার পড়তাম 300 নম্বরের। সেই 300 নম্বরে কিন্তু সাবজেক্টের উপর দখল থাকতো। আমার ফিজিক্স অনার্স ছিল, আমার পাস ছিল কেমিস্ট্রি এবং ম্যাথ। 300 নম্বর কেমিস্ট্রি পড়েছি, 300 নম্বর ম্যাথ পড়েছি, যথেষ্ট দখল থাকতো। কিন্তু এখনকার সিবিসিএস সিস্টেমে আমার মনে হয়েছে যে যে দুটো জেনেরিক সে পড়ছে, সেই দুটো জেনেরিকে সে সেই সাবজেক্টের হয়তো 30% বড়জোর পড়ে, মানে সাবজেক্টের কমেন্ট থাকবে না। হ্যাঁ, এটা ঠিক যে তার কোর কোর্সের মানে অনার্স বিষয় যেটা, সেইটার ওপর অনেকটা কমেন্ট থাকবে, কেননা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ঢুকে গেছে এবং 14টা কোর কোর্সের পেপার আছে, যথেষ্ট গুছানো। কিন্তু যেটা আমরা পাস কোর্স বলতাম, পাস সাবজেক্ট, যেটা এখন জেনেরিক হয়ে গেছে, আপনারা একটা নির্দিষ্ট সাবজেক্টকেই সে 4বার মানে 4টে পেপারই নেবে, এই মানে 4টে সেমিস্টার ধরে নেবে। তার মানে সে 2টো বছর ধরে ওই জেনেরিকটাই পড়বে। এইটা আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেছি, কেননা বহু জায়গাতে মানে আমি, আমার ছেলে এখন আইআইটিতে পড়ে বায়োটেকনোলজিতে, ওদের জ্যাম দিয়ে যখন ঢুকতে হয়েছিল, তখন কেউ কেউ এরকম কন্ডিশন দিচ্ছে যে এই সাবজেক্টটা অন্তত 2 বছর পড়তে হবে।
ঠিক আছে, আগামী দিনে যদি স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষায় বসতে চায়, তাহলে ধরুন একটা স্টুডেন্ট হিস্ট্রি অনার্স পড়েছে, সে জেনেরিক নিয়েছে ধরুন বাংলা জিওগ্রাফি, তাহলে সে হিস্ট্রি সাবজেক্টেও পরীক্ষা দিতে পারবে, এবং যে দুটো জেনেরিক নিয়েছে সেই জেনেরিক দুটো মানে অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ওই জেনেরিক দুটোতে সে বসতে পারবে কিনা পরীক্ষা আমার সন্দেহ আছে, কেন ওই দুটো জেনেরিক সাবজেক্টে তার কোনো কমেন্ট নেই। কিন্তু সে যদি এখানে 4টে সেমিস্টার ধরে একই বিষয়ের উপর জেনেরিক নেয়, তাহলে তার কমেন্ট যথেষ্ট থাকবে, এবং সে 2 বছর ধরে একটা বিষয় পড়ছে, সেই বিষয় নিয়েও হয়তো সে আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে পারবে। এটা আমার মনে হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুপ্রিয় বাবু, আপনি খুব ইনডেপথ স্টাডি করেছেন, আমরা বুঝতে পারছি, খুব সুন্দর সাজেশন কয়েকটা দিয়েছেন। এজের বিষয়টা আমরা নিশ্চয়ই আরেকবার আলোচনা করা যায় কিনা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিতে আমরা নিশ্চয়ই কনসিডার করার চেষ্টা করব। আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি, করেই আমাদের এই পোর্টালটা দাঁড় করানো হয়েছে। তো আবার আমরা আলোচনার জায়গা নিশ্চয়ই আছে, আমরা নিশ্চয়ই আলোচনা করব যে এই ধরনের একটা গ্রুপকে রিপ্রাইভ করা যায় কিনা, বা আদৌ এটা বাড়ানো যায় কিনা, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। তবে সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষা হয় সবসময় ওই এক পার্টিকুলার 1 জানুয়ারিটাকেই কনসিডার করা হয়, যেটুকু আমরা জানি আর কি। তো যাই হোক, এটা আমরা নিশ্চয়ই আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে। আর সিলেকশন অফ জিই আপনি ঠিকই ধরেছেন, আমরা কমার্স যদি পড়ি তারা অন্য একটা এরিয়া থেকে 4টে পেপার পড়বে বা 4টে কোর্স করবে, সেইভাবেই ডিজাইন করা হয়েছে। আপনি খুব সুন্দর স্টাডিও করেছে, ইনডেপথ দেখা বুঝলাম। এটা যেটা আপনি বললেন যে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা একটা একটা করে করছে বা অন্য জায়গায় যাচ্ছে, সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকেও একটু সুবিধা হয়েছে, আমরা একই ডিসিপ্লিন থেকে নিচ্ছি 4টে পেপার। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা আপনি ভালোভাবে আলোচনা করেছেন। আর সায়েন্সের জেনারিক পেপারের প্র্যাকটিক্যাল এই বিষয়ে আমাদের সায়েন্সের ফ্যাকাল্টি আছে ডক্টর বিরাজ মন্ডল, আপনি কি কিছু বলতে পারেন এই বিষয়ে? সায়েন্সের জেনারিকের কোন প্র্যাকটিক্যাল? উনি সত্যি খুব সুন্দর স্টাডি করেছেন, খুব ইনডেপথ করেছে। অ্যাকচুয়ালি সায়েন্সের সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল বেসের সমস্যা দুটো জায়গায়। একটা হচ্ছে যেহেতু আমরা আমাদের আন্ডারে যে স্টাডি সেন্টারগুলো রয়েছে তারা বিভিন্ন ইউনিভার্সিটি, এবং তাদের সেই ল্যাবটাকে আমরা এই প্র্যাকটিক্যালের সময় ইউজ করি, এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যদি অনার্সের পেপার যেটা এখানে আমরা কোর কোর্স বলছি, সেটা মেনলি আমি একটু আগে বললাম যে ল্যাবরেটরি কাউন্সিলিং কাম ইভালুয়েশন সেশন, যেটা LCES বলছি, সেটা আমরা মানে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মাঝখানে যে 12 দিন পাচ্ছি, সেই সময় আমরা পুরো ব্যাপারটা কন্ডাক্ট করতে পারি, যেহেতু ওই সময় জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টাডি সেন্টারগুলো মানে মেনলি কলেজগুলো ছুটি থাকে। এবার যদি যেটা আমরা 5 সাবজেক্টের কথা আপনি বললেন আগে ছিল, আমাদের এখানে সেই পেপারটাকে আগে বলা হতো সাবসিডিয়ারি। এখন যদি আমাদের এই ডিএসসি পেপারটাকে কিছুটা সেরকম জিনিসের সাথে কম্পেয়ার করি, এবং তার এ পেপার বা ধরুন আপনি জিই পেপারের কথাও বলছেন, সেক্ষেত্রে যদি আমরা প্র্যাকটিক্যাল রাখি, তাহলে কিন্তু আমরা অনার্স পেপার পড়ানোর সময় বা কোর্স পেপার পড়ানোর সময় যে টাইমটা পাচ্ছি, সেই টাইমে যেহেতু এটা করা যাবে না, আগের ক্ষেত্রে মানে করা হতো ওটা মেনলি নভেম্বর ডিসেম্বরের টাইমে সাবসিডিয়ারি পেপারে প্র্যাকটিক্যালগুলো করা হতো, এবং মেনলি সেটা সানডে করে ওই স্টাডি সেন্টারগুলোতে, এবং সেটা স্টাডি সেন্টারের অ্যাভেলেবিলিটির ওপর অনেকটাই ডিপেন্ড করতে হতো, সেক্ষেত্রে অনেকটা প্রবলেমও ফেস করতে হতো। তো সেটা একটা কারণ। আর একটা ব্যাপার, সাপোজ কেউ কমার্স পড়ছে, সে কমার্সের স্টুডেন্ট যখন জিওগ্রাফির পেপারকে তার জিই পেপার হিসাবে সিলেক্ট করছে, সেখানে যদি এসে তাকে প্র্যাকটিক্যাল করতে হয়, সে হয়তো প্র্যাকটিক্যাল করবে না বলেই হয়তো ওই পেপারটাকে সিলেক্ট করেছে, ওই অনার্স নেবে বলে। এখানে যদি তার জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল করতে হয়, সে অনেকটা প্রবলেম ফেস করতে পারে। দ্বিতীয়ত হলো, যদি প্রবলেম ফেস নাও করে, সে হয়তো সাবজেক্টের অতটা ডেপথে ঢুকতে চাইলো না, কিন্তু আমাদের যেভাবে কোর্স ডিজাইন করা, যেভাবে আমাদের পুরো মেটেরিয়ালটা যেভাবে সাজানো, আমাদের কিন্তু ডেপথে সে অটোমেটিকলি ঢুকে যায়। কিন্তু প্র্যাকটিক্যাল থাকলে সেখানে একটা ল্যাক অফ নলেজ থেকে গেলে তার পরবর্তীকালে তার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হতে পারে, যে কারণে আমরা কিন্তু ডিজাইনটা এইভাবেই করা হয়েছে। Ahmed calling from Kolkata. Sir, I have just one question regarding submission of assignments. As all of us know, we are having this lockdown because of COVID-19. So the assignment would be submitted online. So in normal course, the assignments are submitted to the study centers. But in this particular pandemic situation, we have adopted the online submission. The questions paper will be uploaded on the website, and the candidates are required to submit online the assignment. And for this particular session, the term and examination will also be held online. Okay.
Okay, sir. Thank you so much, sir. And in Thank you. case of are you a prospective learners or Yes, sir. I am a prospective learner. I Okay, intend to take okay. admission this year. Okay, in which subject you are going to take admission? Sir, chemistry honors. Okay. We have decided to for the assignment henceforth all the assignments to be submitted online. Okay, sir. That is very student friendly, sir. That's a very We are trying. We are trying. initiative, sir. We are continuously working on this. Okay, for the benefit of the students. Thank you, sir. Thank you so much. Thank you. But the term and examination is not yet decided. Okay. Yeah. আমার প্রশ্নটা ছিল যে কেউ বাংলা অনার্স নিয়ে ভর্তি হলো, পরবর্তীকালে কেউ যদি জেনারিক সাবজেক্ট নিয়ে এমএ করতে চায় সে কি পারবে? হয়তো পাশে তার ইতিহাস ছিল জেনারিক সাবজেক্ট। সেটা এম এর এলিজিবিলিটি দেখে ডিসিশন নিতে হবে। এখনই কি করে বলবো সেটা যখন আমাদের স্যার আরেকটা আমার ক্ষেত্রে প্রশ্ন যখন হচ্ছে হবে। যে হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ বাংলা অনার্সে ভর্তি যদি হয় এবার এসএলএম অ্যাভেলেবেল দেখাচ্ছে, ইতিহাস নিচ্ছে ইংলিশ, যদি পলিটিক্যাল সায়েন্স নেয় ইংলিশ, কিন্তু সেটা কি বাংলা এসএলএম অ্যাভেলেবেল করা যাবে? না, এই মুহূর্তে আমরা বাংলা দিতে পারবো না। সত্যি কথা বলতে আমাদের ইংরেজি মেটেরিয়াল তৈরি হচ্ছে, সেটাকে ট্রান্সলেট করতে একটু সময় লাগবে। আমি কিন্তু স্টুডেন্টদের স্যার পরীক্ষার দিতে কোনো অসুবিধা নেই বাংলা? না, বাংলা ইংরাজি যে কোনো ভাষাতেই লেখা যাবে। সেটা আগেও ছিল, এখনো ছিল, এবং আমরা ইন ডিউ কোর্স অফ টাইম বাংলায় মেটেরিয়াল দেবো। আমরা দেবো না বলছি না, কিন্তু ফর দ্য টাইম বিইং আমাদের ইংরেজি মেটেরিয়ালই তৈরি হয়েছে ম্যাক্সিমাম কোর্সের ক্ষেত্রে। আবার কিছু কিছু কোর্সে মানে প্রোগ্রামের ক্ষেত্রে সবটাই বাংলায় পাওয়া যাবে, আবার কোনো কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বাংলা ইংরাজি মিক্সড পাওয়া যাবে। এটা একটু আমাদের দেখে নেবে। ওই প্রত্যেকটা ক্ষেত্রে লেখা আছে, দেখে নেবে, প্রসপেক্টাসে লেখা আছে। ওই জন্যই আমরা লিখে দিয়েছি। প্রসপেক্টাস দেখি বললাম। হ্যাঁ, ওই জন্য আমরা লিখে দিয়েছি যাতে পরবর্তীকালে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। হ্যাঁ, ওটার জন্য আমরা আগে লিখে দিয়েছি যে কোন মেটেরিয়াল এই মুহূর্তে কি কি ভার্সনে অ্যাভেলেবেল, সেই জন্য আমরা লিখে দিয়েছি যাতে পরবর্তীকালে কোনো কনফিউশন বা কোনো দ্বিমত না থাকে যে আমাকে বাংলা মেটেরিয়াল কেন দেওয়া হলো না। সেজন্য তবে আমাদের ফ্যাকাল্টি যারা আছেন, আজকে উপস্থিত যারা আছেন বা যারা পরবর্তী দিনে আসবেন, তারা প্রত্যেকেই বলবেন, আমরা প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাংলা মেটেরিয়াল তৈরি করে নিতে পারবো। যে আপনারা এটা খেয়াল রাখবেন যে আমরা কখনো এটা কিন্তু এর আগে লিখিনি, এবছর আমাদের এটা লিখতে হচ্ছে, কারণ একটা হিউজ নাম্বার অফ বুকস বা এসএলএম যাই বলি না কেন, সেইটা কিন্তু আমাদের একটা টাইমের মধ্যে পাবলিশ করতেই হবে। ফলে ছেলে মেয়েদেরকে আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে বই দেওয়া, ভাষার নয়। এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের যারা লিখছেন স্টাডি মেটেরিয়াল, তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা ইংরেজিতেই লিখতে তারা পছন্দ করছে। যেখানে তারা বাংলায় লিখতে চাইছেন, আমরা দেখবেন, আমি হিস্ট্রির ক্ষেত্রে এটা একদম স্পেসিফিক্যালি বলছি, দেখবেন হিস্ট্রি CC1 এবং CC4 দেখবেন বাংলায় অ্যাভেলেবেল লেখা আছে, ওইটা আমরা বাংলায় দিতে পারবো, যেহেতু যিনি লিখেছেন তিনি বাংলাতেই লিখেছেন। কিন্তু বাকি অংশ যারা লিখেছেন তারা প্রথমভাবে তারা ইংরেজিতে লিখছেন, এরপর অনুবাদ করে আমাদেরকে দিতে হবে। এই সময়টা আমাদের, এই ব্রিদিং স্পেসটা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, একটা কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল দিতে গেলে সেখানে প্রথমে ভাষার উপর জোর না দিয়ে বইটার যে কোয়ালিটি সেইটার উপর, আমাদের কন্টেন্টের যে কোয়ালিটি সেইটার উপর আমাদেরকে জোর দিতে হবে। 2 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের যে মান্য সিলেবাস, আমরা শতকরা 80 থেকে 85% পর্যন্ত সেই সিলেবাস আমরা ফলো করে তৈরি করেছি। ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর, উত্তরবঙ্গ, অর্থাৎ যেগুলো অন্যান্য ইউনিভার্সিটিগুলো আমাদের আছে যাদের আন্ডার আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম চলে, তাদের তো 2 বছর বা 3 বছর হয়ে গেছে সিবিএসই, এবং প্রায় প্রত্যেকটা পেপারেই কিন্তু অন্তত প্রথম দিকের বাংলা কিন্তু বই বেরোচ্ছে। আমি জানি বেরিয়েছে, বিভিন্ন সাবজেক্টে বেরিয়ে গেছে। এবং আমরা যখন অনার্স নিয়ে পড়বো কোনো সাবজেক্টে, আমি একটা কথা একদম শুরুতে স্পষ্ট করে সবাইকে বলে দিতে চাই যে আমাদের কিন্তু শুধুমাত্র ওই স্টাডি মেটেরিয়াল, সেটা ভালো খারাপ যাই হোক না কেন, শুধুমাত্র সেটা পড়লে কিন্তু হবে না। আমাদের কিন্তু একটু রেফারেন্স বই, একটু জেনারেল টেক্সট বই কিন্তু আলাদা করে পড়তে হবে। না হলে আমরা এরপর যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা যখন একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ঢুকবো, আমরা কিন্তু প্রতিযোগিতা করতে পারবো না। কারণ অন্য ইউনিভার্সিটির ছেলেমেয়েদের সঙ্গে তখন আমরা এক পার হয়ে যাচ্ছি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের অন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সঙ্গে এক পার। কাজে আমি এখানে পড়াটা যদি কম করে দিই, তাহলে কিন্তু আমি গ্রাজুয়েশন করার পর আমি কিন্তু কম্পিট করতে পারবো না উইথ দ্য স্টুডেন্টস অফ আদার ইউনিভার্সিটি, কারণ তারা কিন্তু রেফারেন্স এবং টেক্সট বই ভালো করে পড়ে ফেলেছে।
সুতরাং আমি তোমাদের যারা এখানে ভর্তি হতে চাইছো তাদের সবাইকে এখন থেকে বলে রাখছি যে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালের পাশাপাশি টেক্সট বই এবং রেফারেন্সেস সেগুলো কিন্তু প্রথম থেকে যথেষ্ট পরিমাণে পড়ো, না হলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরই হয়তো একটুখানি সমস্যা হলেও হতে পারে। ঠিক আছে? আমাদের এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পেপারই কিন্তু 70 নম্বরের পেপার। আমাদের যে পেপারগুলো করা হয়েছে প্রত্যেকটাই 70 পেপার, এখন 100 নম্বরের কনসেপ্ট আর নেই। এবং তার ইকুইভ্যালেন্ট যে ক্রেডিট সেটাও অ্যালট করা আছে প্রত্যেকটা কোর্সের সঙ্গে সঙ্গে। আমাদের দুটো কোর্সের ক্ষেত্রে খালি আমাদের 60 মার্কস ফুল মার্কস, আর অন্যান্য কোর্সের ক্ষেত্রে ফুল মার্কস 70, 6 ক্রেডিট আর 2 ক্রেডিট এইভাবে ভাগ করা হয়েছে। সুতরাং পিজিতে কি ভর্তি হবে সেটা পিজি যখন অ্যাডমিশন ক্রাইটেরিয়া ঠিক হবে তখন আমরা ঠিক করব। ঠিক আছে? অনেকে বলছে এতে কোনো 200 নম্বর বা 400 নম্বরের ব্যাপারটা, সেটা আমরা যখন পিজির অ্যাডমিশন, অন্তত আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হবে সেটা আমরা পরে যখন নভেম্বর ডিসেম্বরে যখন আমরা অ্যাডমিশন নোটিফিকেশন দেবো পিজি, তখন আমরা ডিসাইড করব। এদের কি ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারে কিছু বলা যায়? না, ইন্টার ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফারের কিছু ব্যাপার নেই এখনো পর্যন্ত। আমরা ওটার উপর কাজ করছি। বিশেষ করে স্বয়ং থেকে যদি কোনো কোর্স করা থাকে সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট করে নেওয়া যায় কিনা সেটার কাজ চলছে স্বয়ংের ক্ষেত্রে। আর ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার পলিসি অলরেডি আছে। যদি কেউ এইসিসি করে থাকে বা জিই যদি কমন থাকে, হয়তো আমি ফিজিক্সে অনার্স পড়েছি, যে জিইটা পড়েছি আমি হিস্ট্রি অনার্স পড়তে গিয়ে সেই সেম জিই যদি পড়ে তাহলে সেই জিইটা আর দিতে হবে না। এটাকে আমরা বলি ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার পলিসি। ইন্ট্রা ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটির অভ্যন্তরীণ যে অ্যারেঞ্জমেন্টটা, কমন পেপার যদি করা থাকে সেই পেপারটা পরের কোনো প্রোগ্রাম করতে গেলে আর করতে হবে না, এক্সামশন পাবে, ক্রেডিট ট্রান্সফার হবে। ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার, সেটা আমরা আগে এটা উইদিন ইউনিভার্সিটি, বাইরে উইদিন ইউনিভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটির মধ্যে, সেটা আমরা আগের সিকা মিটিং এ এটা অলরেডি অ্যাডপ্টেড। হ্যাঁ হ্যাঁ ছিল, সেটা আমরা এই সার্ভিসটাকে কন্টিনিউ করেছি টু দ্য সিবিএসই সিস্টেম। এই অতিমারির সময়ের কথা হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে এনএসইউ কতটা ওয়েল ইকুইপড হয়েছে। আমরা সায়েন্স সাবজেক্টগুলো যেটা এমসিএস করি, যেটা বললাম প্র্যাকটিক্যাল পেপারগুলো পুজোর সময় করি, যেহেতু 2020-তে কোভিড প্যান্ডেমিকের জন্য আমরা সেটা করতে পারিনি, আমাদের ইউজি এবং পিজি সমস্ত সায়েন্স সাবজেক্টে টোটাল প্র্যাকটিক্যালগুলো অনলাইন ক্লাসে করানো হয়েছে এবং তারপরে সেগুলো পিজি ক্ষেত্রে সেগুলো অনলাইন পরীক্ষা হয়েছে, সেগুলো রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। বিডিপিরও সমস্ত ইয়ারে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবারই প্র্যাকটিক্যাল পেপার অনলাইন ক্লাসে শেষ হয়েছে। অন্তত আমি আমার জিওগ্রাফি সাবজেক্টটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো সেগুলো কিন্তু স্টুডেন্টরা প্রচন্ডভাবে বেনিফিটেড হয়েছে এবং প্র্যাকটিক্যাল নিয়ে তারা একটু ধন্দে ছিল যে এই ক্লাসগুলো হচ্ছে না, কিভাবে করবে, কিভাবে শিখবে। সেগুলো অনলাইন ক্লাসে যেভাবে তাদেরকে পড়ানো হয়েছে, শেখানো হয়েছে, তাতে তারা প্রচন্ড হ্যাপি। স্যার, আমি সুপর্ণা সরকার বলছি কৃষ্ণনগর থেকে। স্যার বলছি যে মানে পড়াশোনা আর পরীক্ষার মানে গুণগত মান বজায় রেখেই যদি অনলাইন পরীক্ষাটা প্রতিবার নেওয়া যেত, মানে অফলাইনে আসলে পরীক্ষা দিতে যাওয়া এটা একটু সমস্যা, তাহলে একটু সুবিধা হতো। এটা একটু রিকোয়েস্ট রাখলাম, ভেবে দেখবেন। থ্যাংক ইউ ফর সাজেশন। কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশের সব জায়গায় তো এরকম প্রক্টর এক্সাম করা সম্ভব হবে না। পরীক্ষা নিয়ে অনেকে প্রশ্ন, এখন অতিমারির জন্য আমরা আমাদের এই সব জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। বিইং দ্য ফ্যাকাল্টি অফ দ্য ইউনিভার্সিটি অর এনি কলেজ অর ইনস্টিটিউশন, এটা আমাদের কাছে একটু সমস্যার জায়গা যে এইভাবে পরীক্ষাটা নেওয়াটা কি আদৌ যুক্তিযুক্ত হচ্ছে। কিন্তু আমাদের পরিস্থিতির শিকার হতে হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হচ্ছে, নাহলে একাডেমিক ইয়ার লস হয়ে যাবে। আমাদের অনেক কিছু মেনে চলতে হচ্ছে, ইউজিসির গাইডলাইন আছে, স্টেট গভর্নমেন্টের প্রোটোকল আছে, এইগুলো মাথায় রেখেই আমাদের এগোতে হচ্ছে। সুতরাং এবং সর্বোপরি স্টুডেন্টদের স্বার্থ, ডিগ্রির ভ্যালিডিটি, এইগুলো তো সবগুলো নিয়েই আমাদের কাজ করতে হয়। আমরা যারা ডেলিভারি এন্ডে আছে আমাদের এইগুলো কনসিডার করতে হয়। আমরা একতরফা ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের এই জিনিসগুলো, ফ্যাক্টরগুলো মাথায় রেখেই একটা ডিসিশন নিতে হয় যে আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে স্টুডেন্টদের ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠে বা স্টুডেন্টরা সমস্যায় পড়ে। সেই জন্য আমরা এইগুলোকে এইভাবে আস্তে আস্তে হয়তো সিস্টেমটা দাঁড়াবে, কিন্তু ইট উইল টেক টাইম। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ঠিক ঠিক। তাহলে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। প্রফেসর চন্দন বসু সারাক্ষণিক ছিলেন আমাদের সাথে, অন্যান্য ফ্যাকাল্টি যারা ছিলেন আজকের এই দ্বীপ্রাহরিক অনুষ্ঠান স্বাধীনতা দিবসে আমরা সবাই একসাথে একটা ভালো সময় কাটালাম আমার মনে হয় যে, এবং সর্বোপরি আমরা ইন্টারেক্ট করতে পারলাম আমাদের হবু স্টুডেন্টদের সাথে, সে যে বিষয় পড়ুক না কেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি।